Okay, hello everyone. আসসালামু আলাইকুম স্যার। আমরা রিলেশনাল স্কিমাতে ছিলাম, তাই না? জি স্যার। স্যার বলেন। অ্যাসাইনমেন্টের সলিউশন কি আপনি দিয়ে দিবেন? না, স্যার তাহলে 2 নাম্বারটা একটু করে দিবেন। না, স্যার এটাও না। প্রবলেম কোথায় সেটা বুঝে নিতে হবে ক্লাস শেষে, ঠিক আছে? আচ্ছা স্যার, কোনো একটা মানে এন্টিটি কি মানে অন্যগুলোর সাথে রিলেশন না দেখে আমরা রাখতে পারি পিকচারে? নর্মালি তো ভাসমান আসার কথা না। স্যার একটা ছিল না ওই যে রিভিউ করার জন্য রিভিউ আইডি মানে দেন হচ্ছে অফিস আইডি। স্যার একটা ছিল স্যার। স্যার তো ওইটা কোনোটার সাথে তো রিলেট করতে পারছিলাম না, তো মানে ওইটাই জিজ্ঞেস করছিলাম। রিভিউ কিসের রিভিউ দেয়া হয়? স্যার রিভিউ কার হয়? অফিসের। অফিসের সাথে কানেকশন হবে। কোন অফিসের রিভিউ জানতে হবে না? আপনি একটা রিভিউ দিয়েছেন, রিভিউটা বলা ছিল অ্যানোনিমাস। কে দিয়েছে সেটা আপনি জানতে পারবেন না, তাই না? তাহলে জি যে স্যার। ব্যক্তি রিভিউটা লিখছে তার সাথে কানেকশন হবে না, কিন্তু রিভিউটা কার, রিভিউটা অফিসের, সেটা তো জানতে হবে। সেটা না জানলে কি আপনি পরে অফিসগুলোকে কি রিভিউ দেখাতে পারবেন না? পারতে হবে তো। তাহলে অফিসের সাথে কানেকশন হবে তো, বুঝতে পারছি? স্যার ওখানে ওই যে কি বলবো ওটাকে, একটা বক্স থাকে না, ওটাতে কি লিখবো? কোন বক্স? মানে হচ্ছে অফিস আর হচ্ছে রিভিউর মাঝখানে একটা বক্স থাকে না, ওটার নাম কি বক্সের? ডান বক্স বলবেন না মনে হয়। ম্যাডাম এটা কি বক্স? স্যার আমি না মানে লেকচারটা অতটুকু দেখতে পারিনি, মানে সময় পাইনি স্যার, এই জন্য আমি জাস্ট আপনার পিকচার গুলো দেখে দেখে করছিলাম। দেখছো অবস্থা, এতদিন লেকচার দেওয়ার পর এখনই কথা বলতেছে। স্যার আমার বাসায় একটু রেনোভেশনের কাজ চলছিল, তো আপনাকে তো বলেছিলাম মানে ওইটার জন্যই আমি সবগুলো কমপ্লিট করতে পারিনি, আর মাঝখানে আর অনেকগুলো অ্যাসাইনমেন্ট ছিল, তো সব করতে হচ্ছে এই জন্য। রিলেশনশিপের কথা বলতেছেন, তাই তো? জি হ্যাঁ, ওটা দিবেন। অফিসের কারেসপন্ডিং রিভিউ তো হয়তো কি বলা যায়, অফিস। স্যার ওইটাই, ওটার নামটা খুঁজে পাচ্ছিলাম না, সেই জন্যই আর ওটা দেখাতে পারিনি। নাম খুঁজে না পেলে তাই বলে আঁকবেন না। না আঁকলে মার্কস কাটা যাবে। নাম না দিলে কিছু হবে না। স্যার নাম যদি না দিই তাহলে শুধুমাত্র মানে ম্যানি টু ম্যানি বা ওয়ান টু ওয়ান সামথিং লাইক দ্যাট ওটা দেখা দিলেই হবে, জাস্ট একটা দাগ দিয়ে লাইক ওয়্যারের মতো টেনে? না, দাগ দিলে হবে না। দাগের মাঝে ডায়মন্ড সাইন রাখতে হবে, রিলেশনশিপ সেট দিতে হবে। আচ্ছা স্যার, আপনি তো কেবল বললেন যে নাম যদি না খুঁজে পাই। হ্যাঁ, রিলেশনশিপ রাখবেন। ওটার ভিতরে যদি নাম খুঁজে না পান, তাহলে দুই পাশে যে দুটো এন্টিটি সেট থাকে জি স্যার। তাদের নাম দুটো ওর ভিতরে আন্ডারস্কোর লিখে রিলেশন দিলে হয়। লিখলেই হবে শুধু। ও আচ্ছা। আন্ডারস্কোর দিয়ে দুই পাশে দুটো এন্টিটি সেটের নাম লিখে দিলে হয়, ওকে মাঝখানে স্যার। আন্ডারস্কোর। ওকে, অ্যাসাইনমেন্ট জমা হয়েছে সবার? জি জি স্যার। স্যার। জি স্যার। কংগ্রেচুলেশন। আচ্ছা, স্যার এক্সামের ব্যাপারে কোনো ডিসিশন হয়েছে স্যার? স্যার আমাদের সিটি কি তাহলে এই উইকে হবে না? আপনাদের তো একটা মেল দেওয়া হয়েছে, এই উইকে সিটি নিব না, তাই না? স্যার নেক্সট উইকে নেবেন এটা জানা দিব, এই জি উইক শেষে স্যার। জানা দিব। নাকি স্যার অ্যাসাইনমেন্টকে বানিয়ে দেবেন সিটি? ওগুলা কখনো হবে না, স্বপ্ন দেখতে থাকেন। স্যার অ্যাসাইনমেন্টের জন্য তো আলাদা মার্কস। হুম, অ্যাসাইনমেন্টের মার্কসটাই তো আছে তাই না? সিটি পরে নিবে, এখন নিচ্ছে না, পরে তাহলে একদিনে সিটি দুইটা আবার কিভাবে তিনটা নিয়ে নিব হবে না। স্যার? সব সিটি কি একবারে নেওয়া হবে?
ধরেন আমি আজকে পরে এক ক্লাসে 1.5 ঘন্টা আধা ঘন্টা করে করে 3টা সিটি ডিক্লেয়ার করে দিলাম, কি বলেন? স্যার তাহলে কি পারবো? তাহলে স্যার কোয়েশ্চেনটাও তারপর ইজি তো করতে আমরা হবে। মরে যাবো। স্যার একসাথে 5টাই দিয়ে দেয়া যায় স্যার। হ্যাঁ ওইটাই তো এই জন্যই তো টেনশনের তো জাস্ট কিছু কোয়েশ্চেনটা নেই। ইজি করতে হবে, এটাই। তো একসাথে 5টা দিতেছি, তো কোয়েশ্চেন ইজি করবেন না? না না কোনো হ্যালো কিছু স্যার। হবে না। বলেন। স্যার আমি ওই যে অ্যাসাইনমেন্টে স্যার প্রতি পেজে স্যার আইডি নাম্বারটা দিছিলাম না স্যার, এর জন্য কি প্রবলেম হবে স্যার? হ্যাঁ অ্যাকসেপ্ট হবে না। কংগ্রাচুলেশন। হ্যালো। হ্যাঁ অ্যাকসেপ্ট হবে না, জি স্যার। অ্যাকসেপ্ট হবে না সব পেজ আইডি না দিলে। তাহলে স্যার আমি একটু কি স্যার ইয়া করে দিব স্যার? আপনি যদি ডেডলাইনের মাঝে মানে এলএমএস আবার যদি সাবমিট করতে পারেন করেন, এখানে আমার কিছু যায় আসে না, আপনি এলএমএস এ জমা দিতে পারলে হলো। ওকে স্যার। আচ্ছা সো আমরা লাস্ট ক্লাসে আমাদের ইয়ার ডায়াগ্রাম থেকে আমরা কিভাবে রিলেশনাল স্কিমে কনভার্ট করতে হয় আমরা কম্পোনেন্ট গুলো নিয়ে আলোচনা করছিলাম, যে বিভিন্ন ধরনের ইয়ার ডায়াগ্রামের ছোট 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 কম্পোনেন্ট গুলো দিয়ে আমরা ডিসকাস করছি কিভাবে রিলেশনাল স্কিমা বানাতে হয়। এবং এটাও বলছি যে আমাদের রিলেশনাল স্কিমায় আমরা কি করি, রিলেশনাল স্কিমায় যে কম্পোনেন্ট গুলো হয় এই যে এক একটা টেবিলগুলোকে কি বলি আমরা? রিলেশন। টেবিলগুলোকে বলা হয় এক একটা রিলেশন। সো একটা গোলায় ফেলেন না, ইয়ার ডায়াগ্রামের বেলায় আমাদের যে রিলেশনশিপ সেট আর এখানে রিলেশন দুটো এক জিনিস না, কিন্তু রিলেশন এক একটা রিলেশন মানে হচ্ছে এক একটা টেবিল। বিভিন্ন জবের ইন্টারভিউতে দেখবেন যে রিটেন পরীক্ষায় এরকম অবজেক্টিভ এগুলো থাকে আর কি। সো বেসিক ক্লিয়ার রাখেন। তাহলে আমাদের রিলেশনাল স্কিমায় এক একটা ডেটাবেস টেবিল, যেটা টেবিলগুলোকে আমরা বলতেছি এক একটা রিলেশন। আর ইয়ার ডায়াগ্রামার যেগুলো রিলেশনশিপ সেট ছিল এইগুলো আমরা রিলেশনাল স্কিমে কনভার্ট করি কি এক একটা ফরেন কি দ্বারা, তাই না? তাই তো? জি স্যার। ইয়ার ডায়াগ্রামে যেগুলো ছিল রিলেশনশিপ সেট সেগুলো হয়ে যায় আমাদের ফরেন কি। শুধুমাত্র মেনি টু মেনির বেলায় কি ফরেন কি হয় না কি হয়? মেনি টু মেনির বেলায় স্যার আলাদা টেবিল হয়ে যায়। আর একটা রিলেশন চলে আসে, রিলেশনশিপ সেটের জায়গায় নতুন একটা রিলেশন দিতে হয় মেনি টু মেনির বেলায়। তো যাই হোক আমরা গতদিন দেখে ফেলছি অলরেডি কিভাবে কম্পোনেন্ট ওয়াইজ কাজ করতে হয়। আমরা আজকে পুরো একটা ডিজাইন দিকে আমরা জলদি শেষ করতে হবে আমাদের লেকচার, আমরা অনেক পিছিয়ে আছি, অনেক স্লো চলে গেছি। সো সো মনে করেন বাম দিকে এটা হচ্ছে বিশাল বড় একটা ইয়ার ডায়াগ্রাম, কিছু একটা এবিসিডি দিয়ে আমি বানাইছি, মানে অলমোস্ট অল্প কাইন্ডস অফ প্রপার্টিজ গুলো রাখছি ইয়ার ডায়াগ্রামে। আর ডান দিকে হচ্ছে এটা কার্সপ্রিং একটা রিলেশনাল স্কিমে কনভার্ট করলে কেমন হবে সেটা। তো আমরা ডান দিকটা দেখবো না, আমরা এখন এটা এঁকে ফেলবো। তাহলে আপনারা ওই যে ইয়াতে গেলে ওই সেম সফটওয়্যারে গেলে আপনারা যখন নিউ ডায়াগ্রামে যাবেন এখানে দেখেন রিলেশনাল স্কিমা ক্লিক করলে রিলেশনাল স্কিমা আঁকা যায়, দেখা যায় সফটওয়্যারে। ওকে, তাহলে আপনারা এইভাবে রিলেশনাল স্কিমা দিয়ে আমি একটা বানিয়ে নিছি, রিলেশনাল স্কিমা এবার আঁকবো এই জায়গায়। তাহলে প্রথমেই দেখেন রিলেশনাল স্কিমা আঁকার জন্য প্রথমে হচ্ছে যে প্রতিটা স্ট্রং এন্টিটি সেটের জন্য কয়টা করে রিলেশন আঁকতে হয় স্ট্রং এন্টিটি সেটের জন্য? স্যার কোশ্চেনটা বুঝলাম না, আরেকবার একটু। বললাম স্ট্রং এন্টিটি সেটের জন্য কয়টা করে রিলেশন আঁকতে হয় একটা স্ট্রং এন্টিটি সেটের জন্য? স্যার একটা একটাই। হবে। একটা আঁকতে হবে। তাহলে এখানে E1 এর জন্য আমরা একটা টেবিল বলতে আর কি রিলেশন বোঝাচ্ছে, আমরা একটা রিলেশন আনবো। তাহলে প্রথমটার নাম হচ্ছে E1 এর জন্য একটা রিলেশন দিচ্ছি। ওকে, তাহলে এখন E1 এর মধ্যে কি গুলো দেখেন এ বি সি ডিটা হচ্ছে ডিরাইভের জন্য কোনো কলাম আসবে? না স্যার। ডিরাইভের জন্য কোনো কলাম আসবে না। আর মাল্টিভ্যালুডের জন্য কি কলাম হয় না আলাদা টেবিল দিতে হয়? মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউটের জন্য স্যার আলাদা টেবিল। আলাদা টেবিল দিতে হয়, মনে আছে বাকিদের? না মনে থাকলে আবার জেনে নেন। তাহলে আমরা একটা কলাম অ্যাড করব এ। আপাতত আমি ডেটা টাইপ, এখানে সফটওয়্যারে ডেটা টাইপ সেট করা আছে, আমরা আপাতত ডেটা টাইপ নিয়ে কাজ করব না। আরেকটা কলাম অ্যাড করব বি, তারপরে আরেকটা কলাম অ্যাড করব সি। ডি এর জন্য কোনো কলাম হবে না যেহেতু এটা ডিরাইভড অ্যাট্রিবিউট, আর ই এর জন্য আলাদা টেবিল হবে, মাল্টিপল অ্যাট্রিবিউটের জন্য আলাদা টেবিল হবে। তো প্রাইমারি কি বলে দেই, এ আর বি মিলে হচ্ছে তার প্রাইমারি কি। ঠিক আছে, এতটুকু। এই যে দেখেন প্রাইমারি কি, তো ওই যে আমরা নিচে আন্ডারলাইন দিয়ে দিই। এই হচ্ছে আমাদের E1। আর হচ্ছে এখানে ই যেটা, ই এর জন্য কোনো কলাম আসবে না, আলাদা টেবিল দিতে হবে। তাহলে আমরা আরেকটা রিলেশন বানাবো
তার নাম দিব, মেইন টেবিলের নাম, আর হচ্ছে যে মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট সেটার নাম। তো ওই যে টেবিলটা বানাচ্ছি তার কলাম হবে এই যে ভ্যালুটা মাল্টিভ্যালুড হবে, যে কলামের ভ্যালুটা মাল্টিভ্যালুড হবে ওই নামে একটা দিব, মাল্টিভ্যালুড তো। সো নামে একটা কলাম দিব। আচ্ছা, আর মাল্টিভ্যালুড টেবিল একটা ফরেন কি হয়, কোনটা হবে ফরেন কি? এনিওয়ান মনে আছে? এনিওয়ান? স্যার ওয়ান সাইডে যেটা থাকবে এটা এখানে কোন রিলেশন আছে? আপনি ওয়ান সাইড কি বলতেছেন? সরি স্যার। না স্যার, যেগুলা আসে ওগুলাই প্রাইমারি কি হয়ে যায়, মানে কি বললেন? স্যার আচ্ছা আমি স্যার বুঝাই কোশ্চেন বলতে কি বলুন স্যার মাল্টি ভ্যালুড না স্যার? এটা হচ্ছে মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট। তাহলে এই অ্যাট্রিবিউটটা কোন এন্টিটি সেটে ছিল? ইউ1 এর না? জি স্যার। ইউ1 এর তো। তাহলে ইউ1 থেকে ইউ1 এর একটা কম্পোনেন্ট, এই জন্য ইউ1 থেকে ইউ1 এর প্রাইমারি কিটাকে ফরেন কি হিসাবে নিয়ে আসতে হবে। তাহলে এই যে এখানে ইউ1 যেটা আছে, ইউ1 এর প্রাইমারি কি কারা কারা ছিল ছবিতে দেখেন, এ আর বি, তাই তো? Yes, sir. তাহলে Yes, এই sir. প্রাইমারি কি গুলা এই টেবিলে আমাদের ফরেন কি হিসাবে আনতে হবে। আচ্ছা তাহলে দেখি কানেক্ট করি। না, এটা উল্টা কানেক্ট হয়ে গেছে। তাহলে আমাদের ইউ1 থেকে ইউ1 এর এ আর বি যে দুইটা কলাম ছিল ওই দুইটা কলামকে এই যে দেখেন ফরেন কি হিসাবে নিয়ে আসছি এই টেবিলটাতে মাল্টিভ্যালুডে। সো এটা হচ্ছে রুলসটা মনে থাকবে তো? জি স্যার। যেই টেবিলের মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট ওই টেবিলের প্রাইমারি কিটাকে ফরেন কি হিসেবে ইউজ করতে হবে মাল্টিভ্যালুডের জন্য, যে নতুন টেবিলটা বানাবেন ওই টেবিলটাতে, এবং এই যেভাবে ফরেন কি লিখে দিবেন। আর হচ্ছে এখন যে মাল্টিভ্যালুডের জন্য যে টেবিলটা বানাচ্ছেন এই টেবিলের প্রাইমারি কি হচ্ছে সবগুলা, তার মানে ই এ বি সবগুলো হচ্ছে তার, এই সবগুলো ই আর হচ্ছে এ বি সবগুলো মিলে হচ্ছে তার একটা প্রাইমারি কি। ঠিক আছে কথা? জি স্যার। তাহলে এখানে ইউ1 এর কাজ শেষ, কোনো কনফিউশন আছে? না স্যার। না স্যার, আপনারা মাঝে মাঝে যেসব ব্যাখ্যা দিচ্ছেন মনে তো হচ্ছে কিছু বোঝেন নাই। আচ্ছা এবার চলে আসি ই5টা হচ্ছে উইক এন্টিটি সেট, তাই না? তো উইক এন্টিটি সেট যাই হোক আমাদের রিলেশন যে টেবিলটা হবে ওইখানে সিম্পলি একটা ইআই হয়ে যাবে। মানে এটাকে একটু নিচে রাখি, এটাকে উপরে দিই। তো উইক এন্টিটি সেটের জন্য সিম্পলি আমাদের হচ্ছে একটা রিলেশন চলে আসবে। তাহলে ই5 নামে একটা রিলেশন চলে আসবে। তাহলে উইক এন্টিটি সেট হোক, এখানে কলাম আছে দুইটা, একটা হচ্ছে পার্শিয়াল কি কলাম, একটা হচ্ছে এস, দুইটা কলাম অ্যাড করতে হবে। তাহলে একটা হচ্ছে পার্শিয়াল কি আর একটা হচ্ছে এস, দুইটা কলাম অ্যাড হবে। আর যেহেতু এটা উইক এন্টিটি সেট তার প্রাইমারি কি বানানোর জন্য সে ডিপেন্ড করে কার উপর? ই5টা স্যার ইউ1 এর উপর। ই1 এর উপর। তাহলে ই1 এর যে প্রাইমারি কি গুলো আছে এ আর বি সেটাকে ফরেন কি হিসাবে নিয়ে আসতে হবে কার মধ্যে? স্যার ই5 এর মধ্যে। E5 এ ই5 এ। তাহলে আমরা একটা কানেকশন লাইন দিয়ে অটোমেটিক চলে আসবে, ই1 এর সাথে কানেকশন দেন অটোমেটিক ই1 এর প্রাইমারি কি গুলো এখানে ফরেন কি হিসাবে চলে আসবে। এবার হচ্ছে ই5 এর প্রাইমারি কি বলা হয়নি, তাহলে ই5 এর প্রাইমারি কিটা হবে ওর পার্শিয়াল কিটা প্লাস হচ্ছে ই1 এর এ আর বিটা, এই তিনটেতে হবে তার প্রাইমারি কি, তাই না? ওর নিচের পার্শিয়াল কিটা আর যার উপর ডিপেন্ড করে তার প্রাইমারি কি, তাই তো? জি স্যার। তাহলে এই যে উইক এন্টিটি সেটের কাজ হয়ে গেছে। আর উইক এন্টিটি সেটের মাঝে যে উইক রিলেশনশিপটা থাকে এই রিলেশনশিপটা আর5 যেটা, এটা নিয়ে কোনো কাজ করতে হবে না, এটা ইগনোর, আর5টাকে ইগনোর করবেন। ঠিক আছে? ঠিক আছে? জি স্যার। ওকে, তারপরে চলে আসি একটু ডান দিকে। আচ্ছা তাহলে এবার হচ্ছে দেখেন ই2টা হচ্ছে একটা স্ট্রং এন্টিটি সেট যার কম্পোনেন্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে এফ একটা হচ্ছে জি, যেখানে এফটা হচ্ছে প্রাইমারি কি। তাহলে ই2 এর জন্য কি হবে? একটা রিলেশন হবে, তাই না? তাই তো? জি স্যার। মনে করেন এই পাশে দিলাম ই2, তার একটা কলাম হবে এফ একটা কলাম হবে জি। আর ছবি থেকে দেখা যাচ্ছে ই2 এর এফটা হচ্ছে তার প্রাইমারি কিটা হবে, যে এফটা হচ্ছে তার প্রাইমারি কি। তাহলে ই2 প্রাইমারি কিটা আমরা ডিক্লেয়ার করি এফটা।
ঠিক আছে এতটুক E2 এর পার্টটা। জি স্যার। এবার একটু খেয়াল করেন, E2 আর হচ্ছে E1 এর মাঝে একটা 1-to-1 কানেকশন আছে বা রিলেশনশিপ সেট আছে। তাহলে E2 আর E1 এর মাঝে যদি 1-to-1 হয়, 1-to-1 এর বেলায় ফরেন কিটা কোন পাশে দিব? E1 সাইডে না E2 সাইডে না যে কোনো এক পাশে যাবে? যে কোনো এক সাইডে। যে কোনো এক সাইডে। যে কোনো এক সাইডে। তাহলে আমি আইদার E2 এর ফরেন কিটার এফটাকে আমি ফরেন কি হিসাবে E1 এ দিতে পারি, অথবা E1 এর ফরেন কিটা আমি E2 তে নিতে পারি। দেখেন এবার তাহলে আমরা যেটা ইজি হয় সেটা করব। এখান থেকে E2 থেকে নিলে একটা কলামকে ফরেন কি হিসাবে দিতে হবে, আর E1 থেকে নিলে দুইটা কলামকে ফরেন কি হিসাবে দিতে হবে। কোনটা বেটার? স্যার একটা কলাম থেকে নেব। একটা কলাম নেওয়াটা বেটার। তাহলে আমরা এক কাজ করি, এই E2 যে প্রাইমারি কিটা সেটাকে ফরেন কি হিসাবে দিব কোথায়? E1। এটা কেন দিতে হচ্ছে? এটা দিতে হচ্ছে এই রিলেশনশিপটাকে রিজলভ করার জন্য বা এই কানেকশনটা বোঝানোর জন্য। তাহলে E2 থেকে প্রাইমারি কিটাকে আমরা E1 এ দিয়ে দিব ফরেন কি হিসাবে। তাহলে E1 ফরেন কি ধার নিবে E2 থেকে। হয়েছে না, উল্টা হয়ে গেছে না? ওকে, তাহলে দেখেন এই যে E2 যে প্রাইমারি কিটা আছে সেটা E1 এ চলে গেছে। আর আমি বলছিলাম অ্যারো দেওয়ার রুলসটা কি? অ্যারো দেওয়ার রুলসটা হচ্ছে যে পাশ থেকে প্রাইমারি কিটাকে থাকে ওই পাশে অ্যারোটা হয়, তাই না? যে পাশে প্রাইমারি কি থাকে, আর অ্যারোর শেষ মাথাটা যাবে কোথায়? যে পাশে ফরেন কি থাকে ওই পাশটাতে, তাই তো? মনে আছে? জি স্যার। ওকে, তাহলে E2 আঁকা শেষ। E2 ক্লিয়ার? জি E2 স্যার। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবার চলে আসি E3 তে। E3 তে একটা কলাম হচ্ছে ইউটা হচ্ছে প্রাইমারি কি, আর একটা কলাম হচ্ছে কে, এটা হচ্ছে কম্পোজিট কি। কম্পোজিট কি এর কম্পোনেন্ট হচ্ছে তিনটা, L M N। কম্পোজিট কি এর বেলায় এই কে এর জন্য কি কোনো কলাম হবে? না স্যার, হবে না। না স্যার। এলসেম আসবে। প্রতি কম্পোনেন্টের জন্য একটা করে কলাম আসবে শুধু। তাহলে আমরা আরেকটা E3 টা যদি স্ট্রং এন্টিটি সেট, তার জন্য আবার আরেকটা রিলেশন হবে, একটা রিলেশন আঁকি, যার নাম দিব E3। তার একটা কলাম আসবে ইউ, একটা কলাম আসবে ইউ, একটা কলাম আসবে L M N, তাই তো? জি স্যার। কে জানে ছবি আঁকার সময় এবিসিডির কথা এত মনে পড়ছে, ভালো একটা এবিসিডি শিখি, পারি না তো। এটা ডিলিট করব কিভাবে? আচ্ছা, আর প্রাইমারি কিটা ছবি থেকে দেখাচ্ছে ইউটা হবে প্রাইমারি কি। জোস্তা সফটওয়্যারটা জি স্যার, ডিজাইন আগে করে নেওয়া ইজি হয়ে যায় এটা দিয়ে। আর আরো জোস জিনিস আছে, এখনো দেখায়নি, একটু ওয়েট করেন, অবাক হয়ে যাবেন। আচ্ছা E3 এবার দেখেন, E3 এর সাথে E1 এর হচ্ছে 1 টু মেনি কানেকশন। 1 টু মেনির বেলায় কোন পাশে প্রাইমারি কি হয়? ওয়ান সাইডে না মেনি সাইডে? 1 টু মেনির বেলায় সাইডে। ওয়ান স্যার সাইড ওয়ান সাইডে স্যার। ওয়ান সাইডে না, ভুল বলছেন, মেনি সাইডে প্রাইমারি কি যাবে, ঠিক আছে? জি স্যার যাবে। 1 টু মেনির বেলায় মেনি সাইডে, ওয়ান সাইড থেকে প্রাইমারি কিটা নিব, ফরেন কিটা হবে মেনি সাইডে, ঠিক আছে? এবার জি স্যার। ওকে, ফরেন কিটা হবে মেনি সাইডে। তাহলে আমার এখন ওয়ান সাইডটা হচ্ছে E1 আর মেনি সাইডটা হচ্ছে E3। তাহলে ফরেন কিটা কোন পাশে দিব, E1 সাইডে না E3 সাইডে? E3 সাইডে। তাহলে E3 তে ফরেন কিটা আসবে। তাহলে E3 ফরেন কি নিবে কোথা থেকে? তাহলে ওয়ান সাইড থেকে। তাহলে E1 থেকে ফরেন কি এবার আনতে হবে, আর কোনো ওয়ে নেই। তাহলে E1 এর প্রাইমারি কি যেটা, E1 এর প্রাইমারি কিটা হচ্ছে আমাদের এখানে A আর হচ্ছে B। তাহলে A B টা ফরেন কি হিসেবে চলে যাবে কোথায়? E3 তে, তাই না? জি স্যার। ওকে, তাহলে E1 থেকে নিয়ে আসতে হবে E3 তে। তাহলে একটা কানেকশন লাইন দিই। হলো না, উল্টো হলো না? এবার ঠিক আছে। ওই যে দিব, এবার তো বোঝা যাচ্ছে। আচ্ছা, একটু বাঁকা করে রাখি, বুঝতে পারবেন যে দাগটাকে। আচ্ছা দাঁড়ান, উপরে একটু বাঁকা করে দিই। ওকে, ঠিক আছে। এবার তাহলে E3 টা E1 থেকে প্রাইমারি কিটাকে ফরেন কি হিসেবে নিয়ে আসছে, ঠিক আছে? ওকে, জি স্যার। জি স্যার। আচ্ছা, ফরেন কি আসলে কি প্রাইমারি কি হয় সবসময় ওই টেবিলের? যেমন এই টেবিলে কি AB টা প্রাইমারি কি হবে নাকি সেই সাথে একই সাথে?
না স্যার। হবে না, কিন্তু এটা আমরা যেমন এখানে উইকের বেলায় ফরেন কিতে প্রাইমারি কি ভিতরে চলে আসে, তাই না? উইকের বেলায়, আর বাকি সব সময় এখন পর্যন্ত আসে না। আর কখনো ইয়ার বেলায় মাল্টি ভ্যালুডের বেলাও চলে আসে, দেখেন ফরেন কিটা প্রাইমারি কি ভিতরে চলে আসে, ওর নিজেরটা সহ প্রাইমারি কি হয়ে যায়, দেখা যায় মাল্টি ভ্যালুড আর উইক এই দুইটা বেলায় ফরেন কি প্রাইমারি কি হয়, তাছাড়া হয় না। অন্য কেসগুলোতে ফরেন কি থাকে, তাই না? ওকে, জি স্যার। আচ্ছা এবার চলে আসি E4। তাহলে E4 যে টেবিলটা, তার তিনটা কলাম আছে, পি আছে, কিউ আছে, আর আছে, যেখানে পি আর কিউটা হচ্ছে তার দুইটা মিলে হচ্ছে তার একটা কম্পোজিট প্রাইমারি কিটা। তাহলে E4 এর যেহেতু স্ট্রং এন্টিটি সেট, তার জন্য আমরা আরেকটা রিলেশন দেব। E4 তাহলে একটা হবে পি, একটা হবে কিউ, একটা হবে আর। আর ছবি থেকে বোঝা যাচ্ছে এখানে প্রাইমারি কিটা হচ্ছে পি আর কিউ। স্ট্রং মানে তো নিজেরই প্রাইমারি কি আছে, ওর অন্য কারো হেল্প লাগবেই না, তাই না? E4 এ তারপরে হলো, আচ্ছা E4 দেওয়া শেষ, তাহলে এবার E4 এর কানেকশনটা দেখেন। একটা E4 এর কানেকশন হচ্ছে E1 এর সাথে হচ্ছে মেনি টু মেনি, দেখা যায় মেনি টু মেনি। যেহেতু মেনি টু মেনি কানেকশন, মেনি টু মেনি বলে আমাদের এই যে দেখেন একটা ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট থাকতেও পারে, নাও থাকতে পারে। তাহলে আমি একটা পসিবল কেস থাকাটা ধরে নিচ্ছি, না থাকলে তো প্রবলেম নাই। শুধুমাত্র মেনি টু মেনি বেলায় তো আমাদের ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউটটা চলে আসবে, তাই তো? আচ্ছা, তাহলে এবার হচ্ছে আমরা এই মেনি টু মেনির বেলায় এই R3 যে রিলেশনশিপ সেটটা আছে, তার জন্য কি করব? ফরেন কি আসবে না একটা আলাদা টেবিল দিব? টেবিল হবে। টেবিল হবে। একটা ইন্টারমিডিয়েট টেবিল দিতে হবে। তাহলে আমরা কি করব? একটা ইন্টারমিডিয়েট টেবিল দিতে হবে, আর R3 নাম দিয়ে একটা টেবিল বানিয়ে দিলে R3 দেব তার নাম। R3 নামে একটা টেবিল দিব। তাহলে এই টেবিলে R3 এর কলাম কি কি আসবে? R3 তে একটা কলাম আসবে E3 E1 এর প্রাইমারি কি, তার সাথে যে কানেকশন আছে তার প্রাইমারি কি, আর একটা কলাম আসবে E4 এর প্রাইমারি কি, মনে আছে? জি স্যার। ওকে, তাহলে R3 তে একটা আসবে E1 থেকে, E1 থেকে আসবে ফরেন কি, আর আরেকটা আসবে E4 থেকে, যদি আরেক পাশ কানেক্ট করে E4 কে। আর R3 নিজস্ব একটা অ্যাট্রিবিউট ছিল ও, তাহলে R3 তে একটা কলাম অ্যাড করতে হবে ও নামে। ও, ঠিক আছে, এতটুকু। R3 তে একটা আসছে ও নামে। ওকে, বুঝতে পারছি? জি স্যার। তাহলে এবার হচ্ছে R3 প্রাইমারি কি। R3 টা কি করে? E1 থেকে ফরেন কি আনে আর E4 থেকে ফরেন কি নিয়ে আসছে। তাহলে R3 প্রাইমারি কি হচ্ছে এই দুই পাশে কানেকশনে যতগুলো ফরেন কি আছে, টোটাল 4টা। E1 থেকে আসছে 2টা AB, E4 থেকে আসছে 2টা PQ, তাহলে সবগুলো মিলে হচ্ছে তার প্রাইমারি কি হবে। R3 তে উভয় পাশ থেকে যারা আসছে ফরেন কি, এরা হবে তার প্রাইমারি কি। ডান কলামে আবার একটা বেশি হয়ে গেছে, নিউ কলামটা ডিলিট করে আসি। ঠিক আছে, এতটুকু R3 টা। তাহলে মেনি টু মেনির জন্য কিভাবে কাজ করতে হবে, ক্লিয়ার? জি স্যার। বুঝতে পারছি R3 টা সবাই? বাকিরা? জি স্যার। জি Okay. স্যার। আর এবার একটু খেয়াল করে দেখেন, E4 এ আবার একটা রিলেশন আছে, এটা হচ্ছে রিকার্সিভ রিলেশন এবং এটা হচ্ছে মেনি টু ওয়ান। তাহলে যেহেতু এটা মেনি টু ওয়ান, তাহলে কোন পাশে ফরেন কি যাবে, ওয়ান সাইডে না মেনি সাইডে? স্যার মেনি সাইডে। মেনি সাইডে। আচ্ছা, এটা বেলা দেখেন তো ওয়ান আর মেনির মধ্যে কোনো পার্থক্য আছে না? উভয়টাই হচ্ছে E4। স্যার E4 এর মধ্যেই হবে। ওয়ানই E4, মেনি সেটও E4, তাহলে আসলে E4 এর মাঝে একটা ফরেন কি আসবে, কিন্তু ফরেন কিটা আসবে ওয়ান পাশ থেকে। ওয়ান পাশ বলতে রোল 2 এর পাশ থেকে একটা ফরেন কি আসবে কোন সাইডে? রোল 1 এর সাইডে, তাই না স্যার? তাই তো? জি স্যার। আচ্ছা, তাহলে রোল 2টাকে, রোল 2টা হচ্ছে আরেকজন E4, তাহলে রোল 2 এর প্রাইমারি কিটা হচ্ছে একটা PQ, তাই না? জি স্যার। আর রোল 1ও হচ্ছে একটা E4, তাহলে এখন হচ্ছে E4টা যে E4 যেটা আছে, তাহলে এখন বাই ডিফল্ট E4 হচ্ছে আমাদের তাহলে রোল 1। তাহলে আমরা E4টার ভিতরে আমরা রোল 2 অর্থাৎ রোল 2 এর পাশ থেকে একটা ফরেন কি নিয়ে আসবো, তাহলে এই জন্য E4 এর জায়গায় রিকার্সিভ কি দিয়ে দিলাম।
রিকার্সিভ যখন দিয়ে দিলাম E4 এ কি করে নিজের প্রাইমারি কি গুলাকে আবার নিজে ফরেন কি হিসেবে নিয়ে আসছে, তাহলে রিকার্সিভ হয়েছে না, নিজের ডাটা নিজে হয়েছে তো। জি স্যার। আচ্ছা আমি একটু নামগুলো একটু চেঞ্জ করব। এই ফরেন কি যেগুলো আসছে এডিট করে কিভাবে, হ্যাঁ এর আগে রোলগুলো লিখে দিবেন যে কোন রোলের থেকে সে ফরেন কিটা ক্রিয়েট হয়েছে, সেই রোলটা লিখে দিন। আমরা রোল 2 এর পাশ থেকে ফরেন কিটা ক্রিয়েট হয়েছে, ঠিক আছে, লিখে দিলে বেটার। তাহলে আপনি বুঝবেন E4 টাতে যে ফরেন কিটা আসছে নিজেরই কি প্রাইমারি কিতে ফরেন কি হিসেবে আসছে, কিন্তু এটা কোন রোলের জন্য আসছে, রোল 2 এর জন্য ক্রিয়েট হয়েছে ফরেন কি গুলা, বোঝা যায়? ঠিক আছে, জি স্যার। ডান ডান। তাহলে এটা হচ্ছে আমাদের রিলেশনাল স্কিমা। তাহলে রিলেশনাল স্কিমার জন্য আমাদের কোনো কাস্টমারের স্টোরি ইউজার স্টোরি পড়তে হবে নাকি জাস্ট খালি ইয়ার ডায়াগ্রাম দেখে এঁকে ফেলা যাবে? স্যার শুধু ইয়ার ডায়াগ্রাম দেই। এবং আপনারা এখনো ইয়ার ডায়াগ্রাম অনেকে পারেন না। একজন কি বলে বক্স, কি যেন একটা বক্স আঁকছি, তাই না? ওকে, সো আমাদের রিলেশনাল স্কিমা পড়ানো শেষ। মানে সব ধরনের জিনিসই একটা এক্সাম্পলে চলে আসছে। কেউ যদি এখনো কোশ্চেন করার থাকে করে ফেলে, নাহলে ডান, আমরা মাই স্কুলে চলে যাবো। মাই স্কুল পড়লে আমাদের শেষ, মিটের সিলেবাস শেষ। আর কোনো কোশ্চেন আছে রিলেশনাল স্কিমা স্যার? এনিওয়ান? এই যে আপনারা কোশ্চেন টোশ্চেন করেন না, আদৌ কি বুঝেন যা পড়াই? স্যার আজকে একটু স্পিডলি গেছেন তো স্যার, একটু প্র্যাকটিস না করলে স্যার বলতে পারবো না স্যার। হ্যাঁ, আর আপনারা তো বাসায় পড়েন না, ঝামেলাটা তো ওই জায়গাটাতেই। আমি তো ধরে নিই যে স্টুডেন্টটা খুব সিনসিয়ার, আমি যেরকম সিনসিয়ারলি পড়াই স্টুডেন্টও সিনসিয়ারলি বাসায় পড়ে। স্যার বলেন। স্যার আমি অ্যাসাইনমেন্টের ফার্স্ট পেজে হচ্ছে আইডি নাম্বার লিখছিলাম, বাট প্রত্যেকটা পেজে লেখা হয় না, শুধু কভার পেজে লিখছিলাম। নেগেটিভ মার্কিং হবে। স্যার এখন তো টাইমও না। স্যার আইডির জন্য স্যার নেগেটিভ মার্কিংটা কাইন্ডলি স্যার করা যায় না স্যার? না, এটা দিব স্যার। আইডি লিখতে স্যার মনে ছিল না স্যার, পরে দেখছি স্যার আপনি ইনস্ট্রাকশনের মধ্যে আইডি লিখছেন। হ্যাঁ ওইটাই ইনস্ট্রাকশনে বলা ছিল। স্যার মেইন কথা হচ্ছে মার্কসটা আইডি না লেখার জন্য না, মার্কসটা হচ্ছে আমি আপনাদেরকে একটা ইনস্ট্রাকশন দিয়েছি, আপনি ইনস্ট্রাকশন ফলো করেননি, ওই কারণে। ঠিক আছে, ইনসিনসিয়ারিটির কারণে পাবেন নেগেটিভ মার্কিং। আচ্ছা, এখন আপনারা অ্যাসাইনমেন্টের যুগে পড়ে আছেন। আমি একটা টপিক পড়ানো শেষ, এখন আপনারা অ্যাসাইনমেন্ট নিয়ে কোশ্চেন করতেছেন। হায় রে কপাল, কি হবে এত মার্কস দিয়ে বলেন তো? টাকা সেভ হবে স্যার। কোশ্চেন গুলো ধরতে সমস্যা হয় স্যার, ওই যে 1 টু মেনি যে চিহ্নটা হবে এগুলো মাঝে মাঝে প্যাচ হয়ে যায়। হ্যাঁ হবে, প্র্যাকটিস করতে করতে এগুলো ঠিক হবে। জি স্যার, এগুলো একটু নজর রাখলে হয়ে যাবে। তো এখন বলেন এইখানে কোশ্চেন আছে কিনা, যেখানে আছে ওইখানকার কথা বলেন, যেটা বুঝে সেটা বুঝছেন। স্যার E4 যেটা আছে না আমাদের টেবিলটা, ওখানে কি স্যার এই যে আঁকছি আমরা যে রিলেশন তো যে দাগ দেখানোর জন্য, স্যার R3 লাইনটা আর E4 এর নিজের রিকার্সিভ লাইনটা, ওটা কি একটাই লাইন হবে? কোন লাইনটা বলেন? একসাথে থাকা স্যার, ওই যে ইয়াতে আমাদের রিলেশনাল স্কিমাতে। হ্যাঁ, এই যে ছবি বের করছি তো, কি R3? হ্যাঁ হ্যাঁ স্যার, E1 আর E4 এর মধ্যে রিলেশন আছে না একটা, এইটা একটা আছে। আর হচ্ছে স্যার ওই যে R4 এর নিজস্ব একটা, হ্যাঁ R4 এর নিজস্ব একটা রিকার্সিভ রিলেশন আছে। তো স্যার আমরা যখন ওই রাখছি তখন স্যার সবগুলো একটা লাইনে কেন কানেক্ট হয়ে গেছে এটা বুঝিনি। প্রথম কথা হচ্ছে R3 এই রিলেশনের জন্য আমরা কি কোনো ফরেন কি দিছি না আলাদা টেবিল রাখছি? টেবিল। হ্যাঁ, তাহলে R3 এর সাথে তো তাহলে বাকি দেওয়ার কোনো কাজ নেই, আছে? এই যে R3 এর জন্য টেবিল, তাই না? তাই তো? জি স্যার, R3 এর জন্য তো টেবিল, কিন্তু R3 আর R4 এর মধ্যে যখন আমি কানেকশন করে ফেলছি না ওখানে স্যার, তখন R3 আর আমি বলতেছি যে R4 এর কানেকশন কোথায় স্যার? R3 আর R4 এর মধ্যে স্যার R3 আর E4 স্যার, E4 হ্যাঁ R3 আর E4 এর মধ্যে ওখানে একটা লাইনে কেন সব বুঝাই ফেলছি, মানে যে লাইনটা যে গেছে R3 আর E4 এর মধ্যে স্যার, এইটা তো একটা আলাদা রিলেশন হওয়ার কথা, আর রিকার্সিভ একটা আলাদা হওয়ার কথা না? এই যে রিকার্সিভ হচ্ছে যেটা,
আর এটা হচ্ছে এটা, মানে আপনি আলাদা করে রাখবেন, এখানে সফটওয়্যার মিলিয়ে ফেলছে আর কি দাগটাকে, ও আচ্ছা আচ্ছা স্যার, এইটাই। সফটওয়্যার দাগটা মিলিয়ে ফেলছে, আপনি আলাদা করে রাখবেন। ওকে স্যার। দুইটাই একই দাগ তো, সফটওয়্যার কি করছে একসাথে জয়েন করে এঁকে দিছে, সফটওয়্যার একটু চালাকি করে আর কি। আচ্ছা, তো আর কোনো কোশ্চেন নেই আপনাদের? তাহলে এবার একটু খেয়াল করেন আমাদের ইয়াটা কি ছিল, আপনাদের ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ল্যাবে আপনাদের কি করছে, এই ডিজাইন তো শেখায় না, ওগুলো ল্যাবের স্কোপে না, আপনাদের কি করতেছে ডিরেক্ট হচ্ছে আমরা ফিজিক্যাল ডাটাবেসটা মানে ডাটাবেসে কোড লেখা শুরু করছে, রিলেশনাল ডাটাবেস থেকে শুরু করছে, তাই না? কিভাবে ডাটাবেস বানায়, কিভাবে টেবিল বানায়, কিভাবে ডাটাবেস ক্রিয়েট করে, কিভাবে কলাম ক্রিয়েট করে, এগুলো তো শিখাইছে নাকি? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে এবার ঘটনা হচ্ছে এই আমরা এখন রিলেশনাল স্কিমা শেষ করে এরপরের কাজটাই হচ্ছে আপনি এই রিলেশনাল স্কিমার যে ছবিটা, এই ছবিটা দেখে 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 এবার হচ্ছে আপনি কোড লিখবেন, মাইস্কিউএল এ কোড লিখবেন। তাহলে ডাটাবেস ল্যাবটা এখান থেকে শুরু হয়েছে। তাহলে আমরা ডাটাবেস ল্যাবে আমরা কি পরিমাণ বস যে আমরা এগুলো কিচ্ছু লাগে না, এগুলো ছাড়াই তো আমরা কি ডাটাবেস বানাই ফেলছিলাম না ল্যাবে, তাই তো? জি স্যার। দেখছেন আপনারা কত স্মার্ট হয়ে গেছেন, এই কোনো মানে প্রি বলা প্রি প্ল্যানিং ছাড়াই আপনারা কি করে ফেলছেন। স্যার প্র্যাকটিক্যাল ওয়ার্ক না দেখাই দিলেই হয়ে যায় শুধু। আপনারা কোড লিখে ফেলছেন। তাহলে এবার ঘটনা হচ্ছে এই পুরোটা থেকে এবার হচ্ছে এগুলো দেখে 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 দেখলে মাইস্কুলে কোড লিখতে হবে। তো আমরা মাইস্কুলে কোড কিভাবে লিখতে হয় এগুলো একটু পরে শিখাবো। আপনারা অলরেডি সবাই তো ল্যাবে কম বেশি শিখে ফেলছেন, শিখছেন না ডিডিএল কোড সবাই? কারো ল্যাবে তো বাকি নাই, এমন কেউ আছেন যে ল্যাবে শেখা? আমি তো ল্যাব করি না। আচ্ছা, আপনি ল্যাব কোনে আপনি আলাদা স্পেশাল কেস, বাকিরা যারা ল্যাব নিছেন জি স্যার। বুঝছেন তো? তাহলে আপনারা অলরেডি তাহলে মাইস্কুলের সিনট্যাক্স গুলো একটু ফ্যামিলিয়ার। আমি জাস্ট একটা জিনিস দেখাবো, সফটওয়্যারের একটা ইয়া। তাহলে এই যে আমাদের যখন ছবিটা আঁকা শেষ, জাস্ট সিম্পলি একটু ডকুমেন্টসে যাই। তাহলে এই যে আমাদের রিলেশনাল স্কিমাটা যখন আঁকা হয়ে যাবে, এখান থেকে না, রিলেশনাল স্কিমাটা যখন আঁকা হয়ে যাবে, এই যে দেখেন এখানে ক্লিক করলে জেনারেট এসকিউএল নামে একটা অপশন আছে, দেখা যায়? জি স্যার। জাস্ট ক্লিক করে দিব, মাইস্কুয়েল কোড ক্রিয়েট হয়ে সব লেখা, কোড আপনার লিখে দিছে, প্রাইমারি কি ফরেন কি সব লেখা হয়ে গেছে। তারপর আপনি কি করবেন, কোডটাকে সুন্দর মতো কপি করে জ্যাম্পে নিয়ে বসা দিবেন, ডাটাবেস হয়ে গেছে। এবার মনে মনে তো বকতেছে স্যার আম করে দিয়ে কোড লেখাইছে, আর এখন যে কোড সফটওয়্যার লেখা যায় নাকি? জি স্যার, সফটওয়্যার খুবই ইজি সবকিছু। তো এইটা আমরা এই সফটওয়্যারটা ইউজ করবো একটু পরেই, দেখবেন যারা ল্যাব আছেন তারা অলরেডি সফটওয়্যারটা নিয়ে পরিচিত। তো এইখানে যে আপনি সিম্পলি একটা ডাটাবেস বানিয়ে, আমরা আসতেছি কোডে আসতেছি, জাস্ট আমি ইলাস্ট্রেট করে নিই। মনে করে আমি নাম দিলাম কি রিয়েল স্কিমা দিলাম, মানে রিলেশন স্কিমা থেকে আমাদের ডাটাবেসটা ক্রিয়েট হচ্ছে, তো আমি একটা নাম দিলাম রিয়েল স্কিমা। ডাটাবেসে যে কোডটা জেনারেট করে দিলাম আমাদের সফটওয়্যারে, যে পুরা কোডটাকে পাস করে দিলাম, এটা সফটওয়্যার জেনারেট করে দিচ্ছি, কিন্তু এই যে ইয়ার ডায়াগ্রাম, এই যে এই কোডটা, হ্যাঁ তাহলে দেখেন খুব সুন্দর করে পুরা কোড এক্সিকিউট সাকসেসফুল। ডিজাইনারে চলে যান, দেখেন সুন্দর মতো এই যে আমরা এতক্ষণ তো যা করছেন সব হয়ে গেছে, এই যে কানেকশন সব চলে আসছে, ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে সফটওয়্যারে। বোঝা যায়? জি স্যার, জোস এটা। বুঝতে পারছি বাকিরা? জি স্যার। এখন ঘটনা হচ্ছে ডাটাবেস ল্যাবে কি এরকম জেনারেটেড কোড দিয়ে ইয়া করলে অ্যাসাইনমেন্ট করলে কি মার্কস দেয় না জিরো দেয় স্যার? স্যার আপনি জিরো দিয়ে দিবেন। দেখছেন ফ্যাকাল্টি কত খারাপ আপনাদের। স্যার এডিট করে দিলে তো বুঝতে পারবেন না। না দিয়েন, আপনি এডিট করে বুঝতে পারি কি না পারি দেখেন। মানুষ আপনাদের লেখা কোড আর সফটওয়্যার লেখা কোড তাকাইলেই বোঝা যায়। ওকে, সো এই হচ্ছে প্রথম কথা। তাহলে রিলেশনাল স্কিমা থেকে আমরা ডিরেক্ট তাহলে কোডটা আমরা নিজেরাও লিখতে পারি, বা এখন এরকম অনেক অটোমেটেড সফটওয়্যারই আছে, সফটওয়্যার দিয়ে আমরা জেনারেট করে ফেলতে পারি, হোয়াটএভার। তাহলে বুঝতে পারছি? তাহলে এরপরের স্টেপটা হচ্ছে ডিরেক্ট আমাদের ফিজিক্যাল, এই যে ফিজিক্যাল কোড আর কি, যে এখান থেকে যেটা যে মাইস্কুলে যে কোডগুলো লিখে দিচ্ছি এটাই হচ্ছে আপনার ফিজিক্যাল বা রিলেশনাল স্কিমার কোডগুলা, ঠিক আছে? এগুলো হচ্ছে ফিজিক্যাল কোড, ফিজিক্যাল ডাটা মডেল। বুঝতে পারছি এবার কথাটা? তাহলে আমরা সবগুলা লেয়ার কি আমাদের টাচ হয়েছে ডিজাইনের? জি স্যার। আমরা সবগুলা লেয়ার টাচ করছি তো? ইয়েস স্যার। ওকে, তো এই হচ্ছে প্রথম কথা। 2 নাম্বার কথা হচ্ছে আপনাদের এই সফটওয়্যার দিয়ে আমরা গতদিন, যেমন মনে করেন যে গতদিনে যে লিগ অফ ভিলেন্স, আমরা কি এই ইয়ার ডায়াগ্রামটা ড্র করছিলাম তো, তাই নাকি স্যার? তাই তো? জি স্যার। আচ্ছা, তাই তো এই ইয়ার ডায়াগ্রামটা আমরা ড্র করছি।
এই সফটওয়্যারটা দিয়ে ডিরেক্ট ইয়ার ডায়াগ্রাম থেকে রিলেশনাল স্কিমে কনভার্ট করা যায়। কনভার্ট টু রিলেশনাল স্কিমা দেখা যায় অপশন। জি স্যার। তাহলে লিগ অফ ভিলেন্স, এবার এটাকে আমরা রিলেশনাল এটাকে আমরা এবার রিলেশনাল স্কিমে কনভার্ট করতেছি। হ্যাঁ মনে হয়ে যাচ্ছে কেন, সব কেন সিলেক্ট করে ফেলে। ওকে দেখেন দেখা যায়। জি স্যার। তাহলে রিলেশনাল স্কিমে কনভার্টের কাজটা অটো করে দিচ্ছে সফটওয়্যারটা, তাই তো? ইয়ার ডায়াগ্রাম থেকে দেখা যায়। জি স্যার। জি স্যার। এখন আপনাদের পরীক্ষায় এরকম একটা ইয়ার ডায়াগ্রাম এঁকে তারপরে বলবে রিলেশনাল স্কিমে এটা আঁকো, কনভার্ট করো। এই সফটওয়্যার দিয়ে কনভার্ট করে এটা দেখে দেখে এঁকে ফেলবেন নাকি পরীক্ষা হলে? জি স্যার। জি স্যার, অনলাইন তো হয়ে যাবে। হ্যাঁ খুশি হয়ে গেছেন? জি স্যার। না দেখালে হইতো নাকি? কত আপনাদের কত নাম্বার লিখছে? 7 নাম্বার লিখছেন না স্যার? জি স্যার। আল্লাহ, আর 5টা লেকচার বাকি মিনিটের আগে। আচ্ছা, সো এবার ঘটনা হচ্ছে আপনার যে সফটওয়্যার থেকে আমরা তাহলে আমরা কি করতে পারি? আমরা ইআরডি থেকেও আমরা রিলেশন স্কিমায় কনভার্ট করতে পারি, এটাও করা যায়। আবার এই মাত্র দেখছেন রিলেশনাল স্কিমা থেকেও আমরা কি করতে পারি? ফিজিক্যাল স্কিমা যেটা অর্থাৎ মাইস্কুয়েল কোড যেটা, সেটাও কনভার্ট করা যাচ্ছে। আচ্ছা, সো আমরা ইআরডি থেকে রিলেশন স্কিমা যে ফিচারটা আছে, এই ফিচারটাতে আমরা ইআরডি প্লাস যে সফটওয়্যারটা ইউজ করতেছি, এই সফটওয়্যারে এরর আছে, এরোনিয়াস, এটা ইউজ করবো না, মাঝে মধ্যে ভুল দেয়। কি মনক্ষুণ্ণ হয়েছেন? ঠিক আছে, জি স্যার। রং রং মাঝে মধ্যে ভুল কনভার্ট করে। ইআরডি থেকে রিলেশন স্কিমা যেরকম কনভার্ট করার কথা ওইভাবে না করে কি ওলট পালট করে রাখে, এই জন্য আর কি এটা এরোনিয়াস, মাঝে মধ্যে ভুল দেয়। সো আপনারা সফটওয়্যার দিয়ে যদি কনভার্টও করেন তাও একবার নিজেরা মিলিয়ে নিবেন যে ঠিক মতো মানে ভুল করে কি ফরেন কি গুলাতে ভুল করে, ওরা ঠিক মতো দেয় না। আপনার চেক করেই নিতে হবে যে ফরেন কি গুলো ঠিক মতো আছে কিনা, ঠিক মতো টেবিল ক্রিয়েট হয়েছে কিনা। তো সামটাইমস গিভ, এই জন্য এই ওয়েটাতে আপনারা ইউজ করেন না, এটা নিজেরা তো কনভার্ট শিখিয়ে দিলাম, আর এটা ইন ফিউচার ইউজ করবেন আর কি। যাই হোক, হটেবার। সো কারো কোনো কোশ্চেন না থাকলে এবার তাহলে আমরা আমাদের শেষ, আমরা মাইস্কুলে সুইচ করবো। আচ্ছা, আরো সফটওয়্যার আছে, আমি এটা দিয়ে এটা শিখেছি ইআরডি প্লাস, তার মানে আপনার ইআরডি প্লাস ইউজ করতে হবে এমন কোনো কথা নাই। কথা বুঝছেন? জি স্যার। ওকে ডান। সো আমাদের টপিক আরেকটা আছে, মাইস্কুলের পর আরেকটা টপিক পড়াইতে হয় নরমালি, ওই টপিকটা আমরা একটা টপিক আছে, এবং ওই টপিকটা হচ্ছে যে আমরা শেষ করতে পারি না দেখে আমরা মিডের সিলেবাস একটু ছোট করে ফেলি আর কি। এর জন্য মাইস্কুলটা হচ্ছে আমাদের লাস্ট টপিক, ঠিক আছে? সো তাও দেখা যাবে যে মাইস্কুল শেষ করতে অনেক কষ্ট হবে, এবং মাইস্কুল খুব টেনে চলে যাবো, আপনাদের ল্যাবে হয়ে গেছে তো এই কারণে। স্যার আমি তো হচ্ছে ল্যাব নেই এই সেমিস্টার, মানে অনেকে ক্লাসে ল্যাব। হ্যাঁ সমস্যা কি, থিওরিতে যতটুকু বুঝা ততটুকু বুঝবেন, কমও বুঝবেন না বেশিও বুঝবেন না। ওকে স্যার। আচ্ছা, সো হচ্ছে যে আমরা মাইস্কুল যেটা আছে, মাইস্কুলের কাজ করার জন্য যে আপনাদের একটা সফটওয়্যার লাগবে, জ্যাম। সফটওয়্যারটা ইনস্টল করে নিয়েন, এই যে XAMPP এই নামে জ্যাম, এই সফটওয়্যারটা একটু ইনস্টল করে নিতে হবে। এই সফটওয়্যারটা ইনস্টল করে নিলে চলবে। ঠিক আছে, সফটওয়্যারটা ওপেন করার পরে অ্যাপাচি আর মাইস্কুল যেগুলো এগুলো একটু স্টার্ট করে নিতে হয় আমাদের জ্যাপে কাজ করার জন্য আর কি। সেটা গুগল করে নিন, ইউটিউব দেখে নিন কিভাবে জ্যাম সফটওয়্যারটা ইনস্টল করে বা ইউজ করে, দেখে নিন। আমরা এই সফটওয়্যারটাতে প্র্যাকটিস করবো আর কি থিওরিতে। ল্যাবেও এই সফটওয়্যারটা ইউজ হয়, যারা ল্যাব করে নেয় তাদের জন্য আসলে, আর যারা ল্যাব করে তারা অলরেডি এই সফটওয়্যার ইউজ জানে। সো আমরা এই সফটওয়্যারটা ইউজ করবো। সো সফটওয়্যারের ইন্টারফেসটা হচ্ছে এরকম।
এরকম একটা ইন্টারফেস পাবেন যেটার মধ্যে হচ্ছে আমরা মাইস্কুলের কোডগুলো প্র্যাকটিস করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে চলে আসছি আমাদের এই সিমুলেটরের কাজ শেষ। সো আর ইউজ করবো না সিমুলেটরটা। ওকে, সো আপনার একটা ফাইল দিয়ে দিব মাইস্কুয়েল এর। ওই তো একটার মতো মোটামুটি সব, আগে এগুলো আমার ডিফারেন্ট ডিফারেন্ট ফাইলের ছিল, এগুলো সব একসাথে নিয়ে এসেছি। সো মোটামুটি পুরোটাই জানতে হবে আর কি। সো মাইস্কুল যেটা আমরা হচ্ছে রিলেশনাল ডাটাবেস প্র্যাকটিস করার জন্য বাজারে, আমি প্রথম ক্লাসে বলছিলাম বাজারে অনেকগুলো রিলেশনাল ডাটাবেস আছে। রিলেশনাল ডাটাবেস কেন বলি আর মনে আছে? রিলেশনাল কেন বলি ডাটাবেসকে? সিস্টেমটা কি? টেবিল আকারে থাকে সবগুলো। টেবিল আকারে, এবং আমি এই যে অলরেডি আপনারা জানেন রিলেশনাল স্কিমাতে আমরা এক একটা টেবিলকে বলি এক একটা রিলেশন, তাই না? রিলেশনাল স্কিমাতে, তাই তো? রিলেশনাল স্কিমাতে টেবিলের অপর নাম হচ্ছে রিলেশন। টেবিল যে কথা, রিলেশন একই কথা। তো এই জন্য আর কি রিলেশনাল ডাটাবেস আমরা যে ম্যানেজমেন্ট সিস্টেমগুলো ইউজ করব, আমাদের যে ডাটাগুলোকে আমরা স্টোর করি এক একটা টেবুলার ফরম্যাটে। টেবুলার ফরম্যাটে থাকে, এই জন্য আমরা এগুলোকে বলা হচ্ছে রিলেশনাল ডাটাবেস, আমরা ইউজ করি টার্মসটা। তাহলে বাজারে অনেক ধরনের রিলেশনাল ডাটাবেস আছে, মাইস্কুল আছে, ওরাকল আছে, পোস্টগ্রেসকুল আছে, আমি দেখছিলাম প্রথম ক্লাসে নামগুলা। তার মধ্যে আমরা শুধুমাত্র ইউজ করবো মাইস্কুলটাকে। তাহলে মাইস্কুলটা ইউজ করার পেছনে মেইন যে রিজনটা হচ্ছে মাইস্কুলটা ওপেন সোর্স। মাইস্কুলটা ওপেন সোর্স যেহেতু, তার মানে হচ্ছে আমাদের কোনো টাকা পয়সা লাগবে না ইউজ করতে। আর আমরা বাঙালি যেহেতু, যেখানে ফ্রি পাবো ওইটাই তো নিব নাকি? হ্যাঁ, জিনিসটা তো ওরকমই। যাই হোক, মাইস্কুয়েল যে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা, মাইস্কুয়েল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটাকে লেখা হয়েছে সি আর সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজ দিয়ে এটা ডেভেলপ করা হয়েছে। এই যে অনেকে বলে না যে হাই লেভেল শিখে, মানে সেই লেভেলে দেখবেন ফেসবুক একদম দুনিয়া বাহাদুরি দেখায় আর কি, যে আর জীবনে সি লাগবে না, সিপিপি লাগবে না। ইভেন অনেকে কি বলে জানো, কি জানো, দাঁড়ান, রিসেন্টলি এরকম হচ্ছে প্রায় বেশিরভাগ সময়, ওই যে কেন সি জাভা এগুলো শেখার কোনো দরকার নেই, স্টুডেন্টকে খালি পাইথন শেখাবো, এরকম আছে না? জি স্যার। আছে তো। মেইন কথা হচ্ছে আপনি আপনার রুটকে ছেড়ে কোনোদিন যাইতে পারবেন না, এটা ব্রেনে রাখেন। ঠিক আছে? তো আপনি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে খুব ভালো আপনাকে ওস্তাদ হইতে হবে, যেন ওই ল্যাঙ্গুয়েজ দিয়ে তো সব কাজ করতে পারেন। কিন্তু আপনি বাদ বাকি যেগুলো আছে ওগুলাকে, আপনার কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার হতে হলে আপনার জানতে হবে। না জেনে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার হওয়াটা বোকামি হবে, ওরকম আর কি। যাই হোক, মাইস্কুয়েল ল্যাঙ্গুয়েজটা সি আর সি প্লাস প্লাস দিয়ে ডেভেলপ করা হয়েছে। মাইস্কুয়েল ল্যাঙ্গুয়েজটা হচ্ছে তার যে কো-ফাউন্ডার, তার ডটারের নাম মাই ছিল, আর তার ডটারের নাম থেকে মাই পার্টটা আসছে। আর মাইস্কুয়েল ল্যাঙ্গুয়েজের যে লোগোতে যে ডলফিনটা আছে, ডলফিনের নাম হচ্ছে শাকিলা। এটা হচ্ছে মাইস্কুয়েল ইউজারদেরকে একটা পোলে একটা ভোট নেওয়া হয়েছিল, অনলাইন ভোটিং বা ওপেন ভোটিং। সো ভোটিং এর নাম সাজেস্ট করতে বলছিল, এই ডলফিনের নামটা কি দেওয়া যায়। সো এরকম আর কোন উগান্ডার কোন একজন সফটওয়্যার ডেভেলপার এই নামটা সাজেস্ট করছিল। ঠিক আছে, কামস ফ্রম উগান্ডা। ওকে, যাই হোক, আমি নিজে আসলে এই দুইটা জিনিস আমি নিজে গতকাল রাতে এগুলা করতে জানলাম আর কি। এত ইতিহাস কে জানে, হ্যাঁ, তাই না? ওরকম আর কি। এই যে আপনারা সি যে পড়ে আসছেন, সি এর ইয়াকে ইনভেন্টরকে নামটা বলেন, জানার কথা আপনাদের। হ্যাঁ, শুনছিলাম মনে হয় একবার, এরপর না আমার মনে নেই। হ্যাঁ, তার নিজের তো সি এর বইও আছে, ডেনিস রিচি, মনে পড়ে? জি স্যার। হয়েছিল সি প্লাস প্লাস এর ইনভেন্টর কে? সি প্লাস প্লাস। আচ্ছা, যাই হোক, সো এই হচ্ছে আমাদের মাইস্কুয়েলটা। সো এটা জাস্ট ইন্ট্রোডাকশন। সো মাইস্কুয়েলে আমরা যে কমান্ড কোডটা লিখবো, মাইস্কুয়েলে কমেন্ট করা যায় তিনটা ওয়েতে, হ্যাশ দিয়ে কমেন্ট করা যায়, দুইটা হাইফেন, তারপর একটা স্পেস দিয়ে, তারপরে এগুলো হচ্ছে, এই দুটো হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট। তো আমরা এগুলো ইউজ করি না, কারণ আমরা আসলে এই কমেন্টটা দেখতে দেখতে অভ্যস্ত। সব ল্যাঙ্গুয়েজই, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই, পাইথন বাদে, পাইথনের মাথা খারাপ হয়ে গেছে কি কারণে জানি, ওরা এটা সাপোর্ট করায় না। পাইথন বাদে অলমোস্ট সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে মাল্টি লাইন কমেন্টকে এভাবে করা যায়। এটা পরিচিত না আমাদের? পরিচিত তো? জাভা বলেন, সি বলেন, সব জায়গাটা সাপোর্ট করবে, পাইথন বাদে। আবার বলে রাখতেছি পাইথন বাদে। তাহলে মাইস্কুয়েল ল্যাঙ্গুয়েজ এই কমেন্টটা আমি দেখবেন যে আমি কোড লেখার সময় বিভিন্ন সময় কমেন্টটা করব, হটেভার। তাহলে এটা হচ্ছে মাইস্কুয়েলে কিভাবে কমেন্ট করে আর কি। সো আপনার মাইস্কুয়েলে কমেন্ট করতে হলে জাস্ট এই সিম্পল, আমরা এডিটর ইউজ করবো, তো জাস্ট সিম্পল যাবেন যে এটা দিয়ে, তারপর হচ্ছে আপনি মাল্টি লাইন কমেন্ট লিখবেন, মাল্টি লাইন কমেন্ট। ঠিক আছে, এবার আপনি কমেন্ট লিখবেন। তাহলে কমেন্ট লিখলে ওই কোডগুলা ভিতরে যা থাকবে ওগুলোকে ইগনোর করা হয়। ওকে,
তো এবার চলে আসি মাইস্কুলের বিভিন্ন ধরনের ডেটা টাইপ আছে। এখানে আসলে আমি অনেকগুলো লিস্ট করে রাখছি, এতগুলো পড়তে হবে না, শুধুমাত্র যেগুলো কালার করে রাখছি এগুলো আপনার পড়তে হবে। শুধুমাত্র কালার করাগুলো পড়তে হবে, কালারগুলা, কথা বোঝা যায়? বাকিগুলো পড়তে হবে না, বাকিগুলা খালি টার্মস নামগুলা জেনে রাখলে চলবে, কথা বোঝা যায়? ঠিক জি আছে। স্যার। তাহলে মাইস্কুলের ডেটা টাইপ, মাইস্কুল যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আছে তার অনেক ডেটা টাইপ আছে। প্রথম হচ্ছে বিটকে যে দুই ভাবে ডিক্লেয়ার করা যায়, হোয়াটএভার। বিট মানে হচ্ছে বাইনারি ডেটা ডিক্লেয়ার করা, আপাতত লাগবে না, টার্মসটা জেনে রাখেন। একটা হচ্ছে বুল মানে হচ্ছে যে ট্রু অথবা ফলস ভ্যালু রাখা যাবে এই ডেটা টাইপ গুলাতে। বুলও আমাদের তেমন একটা সচরাচর ইউজ হয় না। ইন্টিজারে অনেক ভ্যারিয়েশন আছে, টাইনি ইন্টিজার আছে, এটা হচ্ছে 1 বাইট সাইজ নেয়। স্মল ইন্টিজার আছে 2 বাইট, মিডিয়াম 3 বাইট, ইন্টিজার 4 বাইট, আর বিগ ইন্টিজার হচ্ছে 8 বাইট। তাহলে বিভিন্ন আপনার প্রয়োজন অনুসারে আপনি বিভিন্ন সাইজের ইন্টিজার ইউজ করতে পারেন। তো আমরা সচরাচর আসলে আমরা ইন্টটা ইউজ করি। ইন্টটা ইউজ করার জন্য ওইটা হচ্ছে মানে ইন্টের এটা হচ্ছে পুরোটা হচ্ছে সিনট্যাক্স। সবসময় মনে রাখবেন আমি থার্ড ব্র্যাকেট দিয়ে যা লিখবো এটা দ্বারা অপশনাল বোঝে, অর্থাৎ ভিতরে যে টার্মসটা আছে প্রয়োজনে ইউজ করবো, নাইলে করবো না, কথা বোঝা যায়? জি স্যার। ইন্টের পরে আমি থার্ড ব্র্যাকেট দিয়ে ইন্টের ভিতরে আমি এম লেখা যায়, অথবা থার্ড ব্র্যাকেট ইন্টের ভিতরে আমি আনসাইন্ড লিখতে পারি। এটা এরকম, তার মানে আপনি ইন্ট ইউজ করার ওয়েটা কি? একটা হচ্ছে এই দুইটাই যেহেতু থার্ড ব্র্যাকেট, দুইটার একটা ইউজ করবো, আমি ইন্টিজার ডিক্লেয়ার করবো শুধু ইন্ট দিয়ে। আরেকটা হচ্ছে আমি ইন দিব, আমি ধরেন শুধু এইটা ইউজ করবো, এটা ইউজ করবো না। তাহলে ইন্টের মধ্যে এম মানে হচ্ছে সাইজ আর কি, কত ডিজিটের ইন্টিজার আপনি অ্যালাউ করবেন। মনে করেন আমি 30 দিলাম, অর্থাৎ সর্বোচ্চ 30 ডিজিটের আপনি ইন্টিজার অ্যালাউ করবেন। যদি এত হয় না, মনে করেন 10 ডিজিটের ইন্টিজার আপনি অ্যালাউ করবেন। তাহলে এই এমটা বলে দেওয়া যায়, না দিলেও চলে। যেটা এম পেজ সাইডে থার্ড ব্র্যাকেট দেওয়া আছে, তাহলে এটা কি বাধ্যতামূলক না অপশনাল? অপশনাল, এই জন্য আর কি। থার্ড ব্র্যাকেট দিলেও চলবে, না দিলেও চলবে। আরেকটা ওই হচ্ছে ইন্টের পরে আমি আনসাইন্ড লিখে দিতে পারি। আনসাইন্ড লিখে দিলে এই ইন্টিজারটা কি নেগেটিভ নাম্বার হইতে পারবে না অলওয়েজ পজিটিভ? আনসাইন্ড শব্দের মিনিং কি? স্যার নেগেটিভ হইতে পারবে স্যার। আনসাইন্ড মানে কি? এই যে আন সাইন্ড মানে নেগেটিভ নাম্বার, পজিটিভ নেগেটিভ নাম্বার, আনসাইন্ড। তাহলে কি কোন সাইন থাকবে নাকি শুধু পজিটিভ হবে? শুধু পজিটিভ হবে স্যার। জাস্ট কমন সেন্স অ্যাপ্লাই করে, আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে না, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা বানানোই হয়েছে এরকম। জাস্ট ইংলিশ সেন্টেন্স ওয়ার্ডের মিনিংটা নিয়ে ভাবেন, তাহলে বুঝে যাবেন। আনসাইন্ড তার মানে নেগেটিভ চিহ্ন আসবে না, কোনো চিহ্নই আসবে না, অলওয়েজ পজিটিভ নাম্বার হবে। তাহলে আপনি তিনটা যা ডিক্লেয়ার করতে পারেন। ফর এক্সাম্পল, আপনি চাচ্ছেন আপনার সফটওয়্যারে কাউকে নাম্বারিং করবেন 1 2 3 4। মানুষের নাম্বারিং কি কোনোদিন নেগেটিভ অ্যাসাইন করা হয় জীবনে? মানে নরমালি হয় না। তাহলে এই টাইপের কলাম গুলাকে আপনি যদি ইন্ট ডিক্লেয়ার করবেন না, আপনি ইন্ট আনসাইন ডিক্লেয়ার করবেন, তাহলে আর নেগেটিভও হবে না কারো আইডি নাম্বার গুলা। বুঝতে পারছি? ওরকম আর কি। অর্থাৎ আমাদের রেগুলার ডে টু ডে কাজ করার সময় আমরা কমন সেন্স অ্যাপ্লাই করে যখন যেটা দরকার সেটা ইউজ করব। তাহলে ইন্ট কিভাবে ডিক্লেয়ার করতে? তিনটা ওয়েতে ডিক্লেয়ার করা যায়। সবাই ক্লিয়ার কিভাবে কাজ করব ইন্টে? জি স্যার। ওকে, এটা হচ্ছে ইন্ট। আর বাকিগুলো একই, আসলে বিগ ইন্টু একই, মেন কথা হচ্ছে তার সাইজ বড় আর কি। 8 বাইট মানে বিশাল বড় সাইজের ডাটা আপনি রাখতে পারবেন। যা ইন্টের পরে ফ্লোটটা আমরা পড়াবো না, আমরা শিখবো ডাবল। তাহলে আবার আগের মতো ডাবল হচ্ছে ইন্টের মতো। তো ডাবল কিভাবে ডিক্লেয়ার করা যায়? ডাবল DOBLE ডাবল। ডাবলের ভিতরে আপনি অপশনালি এটা বলে দিতে পারেন, না বললেও চলবে। আর ডাবল আনসাইন বলে দিতে হয়। তাহলে আবার আগের মতো ডাবল আনসাইন যদি বলে দেন, তাহলে কি নেগেটিভ নাম্বার রাখা যাবে? না স্যার। না। যে ডাবল এতগুলো ওয়েতে ডিক্লেয়ার করা যায়, তাহলে কোনটা? সিম্পলি যদি ডাবল বলেন তাহলে সিম্পলি একটা দশমিক সংখ্যা। ডাবল মানে দশমিক সংখ্যা। কি প্রথম শিখলাম না জানেন? জানি স্যার। বাহ, দেখছো আপনারা কত ভালো পারেন। আচ্ছা ওকে। আচ্ছা, ডাবলের মধ্যে একটা স্পেশালিটি আছে এই জিনিসটা, এম আর হচ্ছে ডি, দুইটা ইন্টিজার নাম্বার বলে দেয়। এটার মিনিং কি? প্রথমে 10টা হচ্ছে টোটাল নাম্বার অফ ডিজিট, অর্থাৎ আপনার টোটাল ইন্টিজারটা হবে, আপনার টোটাল দশমিক সংখ্যা 10 ডিজিটের। আর পরে 4টা হচ্ছে দশমিকের পর 4 ডিজিট হবে। তো দশমিকের পর যদি 4 ডিজিট হয় তাহলে দশমিকের আগে কয় ডিজিট হবে বাকি 10 ডিজিটের? 6 ডিজিট এরকম আর কি, বুঝতে পারছেন? তাহলে দশমিকের পর 4 ডিজিট আর দশমিকের আগে 6 ডিজিট হবে। বুঝা যায়? জি স্যার। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের ডাবলটা আর কি। সো আপনি চাইলে ডিজিট সংখ্যাটা বলে দিতে পারেন, যদি এগুলো আমরা সচরাচর ইউজ করি না, আমরা বাই ডিফল্টে ইউজ করি, ডাবল লিখে আসলে আমরা স্টপ হয়ে যাই। আর যদি নেগেটিভ নাম্বার না দিতে চান দশমিকে, তাহলে আপনি জাস্ট আনসাইন বলে দিলে চলবে। তাহলে এই হচ্ছে ডাবল।
এখানে রেঞ্জও বলা আছে কোন রেঞ্জের মাঝে হয়, যাই হোক এগুলো একবার পড়ে নিন। তো এই যে এম দ্বারা কি বোঝায়, ডি দ্বারা কি বোঝায় সব লেখা আছে, এগুলো ডকুমেন্টেশন থেকে কপি করা আছে, আপনারা একবার পড়ে নিতে হবে। ক্লিয়ার সবাই? ডাবল ঠিক আছে? ডাবল জি স্যার। আচ্ছা, ডাবলের পর হচ্ছে ডেট। ডেটে আমরা আমরা তারিখ রাখতে পারবো। ডেটের ফরম্যাটটা ওখানে বলে দেওয়া আছে, 4 ডিজিটে ইয়ার হবে, 2 ডিজিটে মান্থ হবে, 2 ডিজিটে ডে হবে। তার মানে আপনার ডেট যে ডাটা টাইপটা আছে, ডেট ডাটা টাইপে আপনি ডেট রাখতে পারবেন। মেন কথা যারা ল্যাব করে ফেলছেন তাদের জন্য এগুলো পুরনো, আর যারা ল্যাব করেন তাদের জন্য এগুলো ফার্স্ট টাইম শিখতেছেন। এই হচ্ছে ডিফারেন্সটা। তারপরে মান্থ আসবে, মনে করেন হচ্ছে 9 মাস, 2 ডিজিটে লিখতে হবে মাস্ট, আর মনে করেন 1 তারিখ। তো এইভাবে ডেটটাকে রাখতে হয় কোটেশন দিয়ে, কোটেশনের ভিতরে ডেটের ডাটাটা লিখতে হয়। বুঝতে পারছি? ডেট। জি স্যার। ওকে জি স্যার। তারপর হচ্ছে টাইম। টাইম কিভাবে স্টোর করব? টাইম স্টোর করতে হলে ওই যে এখানে বলা আছে আওয়ার, মিনিট, সেকেন্ড, 2 ডিজিট করে করে সব। তো এটাকে হচ্ছে কোটেশনের মধ্যেই লিখতে হয় টাইমটাকে। তো মনে করেন যে আওয়ার, মনে করেন 17টা, মনে করেন 23 মিনিট, মনে করেন 5 সেকেন্ড, এরকম। তো এটা হচ্ছে টাইম। ক্লিয়ার? টাইম। জি স্যার। এই বুঝতেছেন সবাই মাইস্কুয়েল? জি স্যার। ইয়েস স্যার। মাইস্কুয়েল খুব ইজি ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, মানে ইয়ে হয়ে যাবেন আর কি, ফ্যামিলিয়ার হয়ে যাবেন। আচ্ছা, তারপরে তারপরে একটা ডাটা টাইপ আছে ডেট টাইম। ডেট টাইম মানে হচ্ছে যে এটা যদি একটু খেয়াল করেন, ডেটও আসবে, এই যে ডেট অংশটাও থাকবে, তারপরে স্পেস দিয়ে এটা টাইম অংশটাও থাকবে। ডেট টাইমে দুইটা কম্পোনেন্টই থাকে ডেট টাইমে। তো ডেট টাইম যদি আপনি ডিক্লেয়ার করতে চান আগের মতো কোটেশনের মধ্যে আপনার ইয়ারটাও থাকবে, আবার হচ্ছে স্পেস দিয়ে টাইমটাও দিতে হবে। এভাবে ডেট টাইম ডিক্লেয়ার করতে হয়। ঠিক আছে? ডেট টাইম ডাটা টাইপ। আর তারপর একটা ডাটা টাইপ হচ্ছে ইয়ার আছে, ইয়ারটা আমরা পড়াচ্ছি না যদিও। ইয়ার মানে হচ্ছে শুধুমাত্র ইয়ারটা থাকবে, 4 ডিজিটে বছরটাকে খালি লিখতে হয় ইয়ারটাতে। প্রয়োজন হলে ইউজ করবেন আর কি, আমি আর কি কালার করিনি, মানে এত ইউজ হচ্ছে না দেখে আমি আর পড়তে বলতেছি না। শুধু কালারগুলা ভালো করে জানতে হবে, কালারগুলাকে। আচ্ছা, তাহলে এরপর হচ্ছে ক্যারেক্টার। সো ক্যারেক্টারকে দুইভাবে ডিক্লেয়ার করা যায়, থার্ড ব্র্যাকেটে অপশনালও একটা পার্ট আছে এম। তাহলে এটা দেখে বোঝা যাচ্ছে ক্যারেক্টারকে দুইভাবে ডিক্লেয়ার করা যাবে, একটা হচ্ছে অপশনাল পার্টটা স্কিপ করব, আর একটা হচ্ছে অপশনাল পার্টটা সহ, তাই না? তাই তো? ওকে। সো ক্যারেক্টার বেলা এই যে দুইটা ওয়েতে ডিক্লেয়ার করা যায়, শুধু কার বলতে পারেন অথবা কারের ভিতরে সাইজটাও বলে দিতে পারেন। যদি আপনি কার বলে দেন তাহলে বাই ডিফল্ট সে একটা ক্যারেক্টার বোঝায়, তো বাই ডিফল্ট সে ধরে নেয় এম এর মান হচ্ছে 1। এমটা হচ্ছে কতগুলা ক্যারেক্টার, ঠিক আছে, নাম্বার অফ ক্যারেক্টারস। আচ্ছা, আর ক্যারেক্টার মধ্যে যদি 12 লেখেন অর্থাৎ এমটা যদি বলে দেন, এই যে ব্র্যাকেট লিখে দিয়ে যদি এমটা বলে দেন, তাহলে এটা দ্বারা বোঝায় এক্স্যাক্টলি কয়টা ক্যারেক্টার হবে। ঠিক আছে? এক্স্যাক্টলি 12 ক্যারেক্টারস। এক্স্যাক্টলি 12টা ক্যারেক্টার বোঝায়, কমও না বেশিও না। যদি কম হয় তাহলে সে নিজে শেষে স্পেস দিয়ে 12টা বানায় নিবে। কথা বোঝা যাচ্ছে? ক্যারেক্টারে যদি কম হয় তাহলে সে স্পেস দিয়ে এক্স্যাক্টলি 12টাই বানায় নেবে। কথা বোঝা যায়? জি স্যার। জি স্যার। ওকে, এটা হচ্ছে ক্যারেক্টারে যেটা 1 ক্যারেক্টার লেখা স্যার, ওইটা কি চাইলে আরো বেশি দেওয়া যাবে? মানে ওই যে বেশি দিতে হলে যে ব্র্যাকেট দিয়ে বলে দিতে হবে, সেট না করে কি দেওয়া যাবে, এটা জিজ্ঞেস করছি। কি না দিয়ে বলেন? মানে হচ্ছে যে ক্যারেক্টারের সাথে তো আমি 12 লিখে দিয়েছি, হ্যাঁ, এটা ছাড়া বলা যাবে না। আচ্ছা আচ্ছা এটা আছে যেন বলে দেই, বাই ডিফল্ট কিছু বলবো না, এক বোঝাবে, বলে দিতে চাইলে ব্র্যাকেট দিয়ে বলে দিতে হবে। এই যে এম এর পার্টটা আর কি এতটুকু লিখতে হবে, এম এর পার্টটা। ঠিক আছে? এবং এটা অপশনাল থার্ড ব্র্যাকেটের মধ্যে। থার্ড ব্র্যাকেটটা কি কোডের কোন অংশ? মানে আমি কি কোড লেখার সময় এখানে থার্ড ব্র্যাকেট দিব? না স্যার, দিব না। থার্ড ব্র্যাকেট দ্বারা বোঝাচ্ছি ভিতরে, এই ভিতরের যে অংশটা এই প্রয়োজন ইউজ করবো, নালে করবো না, এটা বোঝাচ্ছে। একটু ব্রেনে রাখেন আপনারা, তাও দেখা যায় যে যখন পরীক্ষায় কোড লেখেন খাতায়, পরীক্ষার খাতায় আপনার থার্ড ব্র্যাকেট সহ লেখেন, এবং আমি খুব সুন্দর করে মার্কস কাটতে থাকি। কারণ হচ্ছে আপনার মনোযোগ দিয়ে ক্লাস করেন নাই, আপনারা খুব সিনসিয়ার অথবা খুব ভালো ফলোয়ার, ফ্যাকাল্টির এত ফলো করেন যে দাড়ি কমা সহ সব লিখে ফেলছেন, এত স্ট্রিক্ট ফলোয়ার, তাই না? স্যার নোটে যা উঠা থাকে আর কি ওইটাই লিখে দিই। না না, এইভাবে না, আপনারা খুব ফ্যাকাল্টি ফলোয়ার, এত ভালোবাসেন যে স্যার
থার্ড ব্র্যাকেটটা ওই জন্য মিস করতে চাই না স্যার। ওকে, সো এটা হচ্ছে কার। কারের পরে যেটা সেটা হচ্ছে ভার কার। ভার কারটা, এই ভার কার যেটা আছে, ভার কারের বেলায় দেখেন এই এমটা কি থার্ড ব্র্যাকেটের মধ্যে না থার্ড ব্র্যাকেটের বাইরে? স্যার বাইরে, তার মানে এটা বাধ্যতামূলক। এটা বাধ্যতামূলক, থার্ড ব্র্যাকেট নাই। তার মানে ভার কার যখন আপনি ডিক্লেয়ার করবেন, ভার কারের বেলায় ভিতরে সাইজ বলে দেওয়া একদম ফরজ। বুঝতে পারছেন? সাইজটা বলে দিতে হবে ভার কারের বেলায়। মনে করেন এখানে বলা আছে 100, তাহলে ভার কারের সাথে কার একটা ডিফারেন্স হচ্ছে, ভার কারের সাইজ বলে দিলে এটা দ্বারা বোঝায় ম্যাক্সিমাম 100 ক্যারেক্টার, ম্যাক্সিমাম 100 ক্যারেক্টারস। তাহলে কারের বেলা কি ম্যাক্সিমাম বোঝায় না এক্স্যাক্টলি অতগুলা ক্যারেক্টার বোঝায় কারে? এক্স্যাক্টলি। আর ভার কারের বেলা ম্যাক্সিমাম, তাহলে মানে কি 100 নিচেও সাইজ হতে পারবে কিন্তু 100 বেশি হতে পারবে না। তাহলে কার আর ভার কারের মাঝে ডিফারেন্সটা হচ্ছে, কারে যদি এক্সাক্ট সাইজ নেয় তাহলে এটার মধ্যে কি স্পেস ওয়েস্ট হয়। 12 নিচে হলো সে কি করে স্পেস ধরে নেয়, তাই না স্যার? সে 12টা বানিয়ে নেয়। ভার কারে স্পেস দিয়ে সে 100টা বানাবে না, এক্সাক্ট করবে না, কারণ এটা হচ্ছে ম্যাক্সিমাম সাইজ, কম হলেও তার প্রবলেম নাই। এই জন্য ভার কারটাই হচ্ছে আসলে আমাদের অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেটাকে আমরা বলি স্ট্রিং আর কি। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ স্ট্রিং, মাইস্কুলে বলি আমরা ভার কার বা ভ্যারিয়িং লেন্থ ক্যারেক্টার। ফুল মিনিংটা হচ্ছে ভ্যারিয়িং লেন্থ ক্যারেক্টার বা ভ্যারিয়িং ক্যারেক্টার। ক্লিয়ার ভার কার? জি স্যার। জি স্যার। সো ভারকার সাইজে একটা লিমিটেশন আছে, ভারকার সর্বোচ্চ 65,535টা ক্যারেক্টার রাখা যাবে তার সাইজ। তার এই এম এর মানটা, এই এম এর মান ম্যাক্সিমাম হতে পারবে 65,535। যদি এমন হয় যে আপনি যে সফটওয়্যারটা ডেভেলপ করতেছেন বা আপনার যে ডাটাটা সেভ করবেন সেই ডাটার সাইজ 65,535 থেকে বেশি আসবে, তাহলে ভারকারে কি ডাটা স্টোর করা যাবে? না স্যার, যাবে না। সেই ক্ষেত্রে আমরা ইউজ করব লং টেক্সট। লং টেক্সটে যে এতগুলো ক্যারেক্টার রাখা যাবে ক্লোজ টু 4 GB। ঠিক আছে, বুঝতে পারছি? ওকে জি স্যার। ওকে। আর যদি এমন হয় যে কখনো আপনি মনে করেন ক্যারেক্টার ডাটা স্টোর করবেন, আপনি বাইনারি ডাটা স্টোর করে রাখতে চাচ্ছেন, তাহলে ক্যারেক্টার যে কথা বাইনারি একই কথা, বাইনারি ডাটাগুলোকে স্টোর করে রাখবে বাইট ফরম্যাটে, বাইট আকারে। বাইনারি 10 ফরম্যাটে স্টোর করে রাখতে চাইলে কার ডিক্লেয়ার করবেন না, করবেন বাইনারি। 10 স্ট্রিং, 10 স্ট্রিং রাখতে চাইলে বাইনারি। 10 স্ট্রিং এর সাইজ যদি আরো বড় করতে চান তাহলে ডিক্লেয়ার করবেন লং ব্লব। বোঝা যায়? যদি এগুলো পড়তে হবে না, কালার করা নেই, আপনার জানতে হবে ভার কার কার এগুলা। আচ্ছা, তারপরে একটা আছে ইনিউমারেশন ডাটা টাইপ। ইনিউমারেশন মানে হচ্ছে এর ভিতরে আপনি যে ভ্যালুগুলো দিবেন এই ভ্যালুগুলোর মধ্যে থেকে যে কোনো একটা ভ্যালু হবে তার ভ্যালু, এইগুলো থেকে একটা ভ্যালুকে চুজ করতে হবে। এটা হচ্ছে ইনিউমারেশন। যাই হোক, এটা আপাতত পড়তে হচ্ছে না। আপনাদের এখানে যে কয়টা লিখছি খালি এই কয়টা পড়তে হচ্ছে। কি কি পড়তে হচ্ছে? ইন্টিজার পড়তে হবে, ডাবল জানতে হবে, ডেট টাইম জানতে হবে, আর ক্যারেক্টার থেকে ক্যারেক্টার আর ভার্কার জানতে হবে। এই হচ্ছে ডাটা টাইপ। ক্লিয়ার ডাটা টাইপ? জি স্যার। কারো কোশ্চেন থাকলে বলেন, নাহলে এই যে টেনে চলে যাব। মাইস্কুল টাইম লাগবে না পড়াইতে, এইভাবে টেনে চলে যাব মাইস্কুল। তো বুঝি নাই আমার কোনো ডাটা টাইপ আছেন? আচ্ছা, তো যেহেতু আপনাদের সিটিটা এই উইক নিচ্ছি না, আপনাদের প্রচুর সিলেবাস জমে যাবে, পরবর্তীতে দেখবেন আপনাদের একদম সাথে সাথে ক্লাস শেষ করে যদি দিনেরটা, এক মিনিট, দিনেরটা যদি দিনে কভার না করে ফেলেন পড়াগুলো, আপনারা তো পড়েন না, আপনারা তো পরীক্ষার ডেট না দিলে পড়েন, যে অ্যাসাইনমেন্ট দিছি এখন প্র্যাকটিস করে। আর এর আগে যে 2 দিন বা 3 দিন ধরে পড়াইলাম তখন যদি বাসায় প্র্যাকটিস করতেন তাহলে কিন্তু ইয়া হয়ে যেত। আপনারা একদিনে সব লোড নেন, পরে কিন্তু বিপদে পড়ে যাবেন। আপনাদের এই যে মাইস্কুল পড়ায় ফেলতেছে, মাঝখানে রিলেশনাল স্কিমা পড়ানো হয়ে গেছে, মানে আমরা কিন্তু অনেক দূর চলে যাচ্ছি, সিটি নিতে পারতেছি না এই উইকে। সো আপনাদের অনেক কিছু জমে যাচ্ছে, আপনারা একটু দিনে একটু প্র্যাকটিস করে ফেলেন, পড়ে ফেলেন, নাহলে একদম দেখবেন মানে মিডে যে আসল ধরাটা খাবেন তখন। ঠিক আছে, তখন বুঝবেন আসলে কি করে ফেলছেন। হ্যাঁ, কি কোশ্চেন বলেন? হ্যাঁ স্যার, আমরা ভাবেন একটা স্ট্রিং যদি লিখি, রাইট, আর ভার্চার দেই, তাহলে যতটুকু ক্যারেক্টার আছে ততটুকু পর্যন্ত তো নিয়ে নিবে, কোনো স্পেস তো ওয়েস্ট হওয়ার কথা না, রাইট? ভাবেন হইতেছে কি ভার্চার যদি 100 তাহলে তো 100টা ক্যারেক্টারের জায়গা নিয়ে রাখতেছে। না, 100টা কেন জায়গা নিয়ে রাখবে? সে ম্যাক্সিমাম 100টা ইউজ করা যাবে, আপনি যতগুলো দিবেন ততগুলো জায়গা রাখবে। ওকে, ম্যাক্সিমাম বলা, ম্যাক্সিমাম, বুঝছেন? আপনি যদি এখানে সেভ করেন ABCD 4টা ক্যারেক্টার,
তাহলে সে 4টা জায়গা নিবে, 100টা নিবে না, কিন্তু সে ম্যাক্সিমাম 100টা পর্যন্ত জায়গায় স্টোর করতে পারবে। ওকে স্যার। আরেকটা জায়গা নিবে, যদি 4টাও দেন সে বাকি 8টার জন্য জায়গা নিয়ে রাখবে, 12টাই রাখবে অলওয়েজ জায়গা স্টোর করে, বুঝছেন? জি স্যার। ওকে, আর কোনো কোশ্চেন? ওকে, ব্যবহারের সময় কি স্যার যদি নির্দিষ্ট ভ্যালুর বাইরে কোনো ভ্যালু আসে তখন কি এরর দিবে নাকি হ্যাঁ, নাও? আটকে দিবে, ডাটা ঢুকাইতে দিবে না, এরর দিবে। ওকে স্যার। আচ্ছা দাঁড়ান, একটু ভুল বলছি, দাঁড়া একটু ভাইবানি। নির্দিষ্ট ভ্যালু না, এরর আসবে। আচ্ছা, সো আচ্ছা, ইনিউমারেশনে যে এখানে যে ভ্যালুগুলো আছে ম্যাক্সিমাম 65,000টা দেওয়া যাবে, এরকম ডেটা এখানে যেমন 2টা আছে, 65,000 দেওয়া যাবে ম্যাক্সিমাম। যাই হোক, সো হচ্ছে ডেটা টাইপ। এরপরে আমাদের যেটা জানতে হবে, মাইস্কুল থেকে বিভিন্ন ধরনের কনস্ট্রেন্ট জানতে হবে। মাইস্কুলে অনেকগুলো কনস্ট্রেন্ট আছে, এখানে যেমন লিস্ট করাই আছে কনস্ট্রেন্টগুলো। প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে নট নাল। নট নাল মানে হচ্ছে যে যখন হচ্ছে আপনি যে ডাটাবেস টেবিল যেটা আছে, ডাটাবেস টেবিলে যখন আপনি ডাটা স্টোর করবেন, পুরোনো জিনিস, ডাটাবেস টেবিলে যখন আপনি ডাটা স্টোর করবেন, মনে করেন এরকম ডাটা স্টোর করতেছেন টেবিলে, ডাটাবেস টেবিলে যখন আমরা ডাটা স্টোর করে রাখবো, তখন আমরা ডাটাবেস টেবিলে কোনো একটা সেলে যদি কোনো ভ্যালু না দেই, তাহলে বাই ডিফল্ট মাইস্কুলটা কি করে নাল ভ্যালু সেভ করে ফেলে। কথা বোঝা যায়? ডাটাবেস টেবিলে কোনো একটা সেলে যদি আমরা ভ্যালু না দেই, বাই ডিফল্ট ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কত বসায় দেয়? ওই সেলে ভ্যালু নাল বসায় দেয়। সো আপনি যদি এমন চান যে এই কলামটা, এই কলাম বরাবর যে ডাটাগুলো বসবে, এই কলাম বরাবর আপনি নাল রাখতে দিবেন না, নাল রাখা যাবে না, ইউজারকে কোনো না কোনো একটা ভ্যালু ইনসার্ট করতে হবে। তখন আপনি এই কলামটাকে একটা কন্ডিশন, এই যে এই কনস্ট্যান্টটা বলে দিবেন, কন্ডিশনটা বলে দিবেন, সেটা হচ্ছে নট নাল বলে দিবেন। আপনি যদি কোনো একটা কলামকে নট নাল বলে দেন, তাহলে ইউজার যদি কোনো একটা সেলে ভ্যালু না বসায়, তাহলে মাইস্কুল যখন নাল বসাইতে যাবে, মাইস্কুল নাল বসাতে যেয়ে দেখবে এই কলামটা ডিক্লেয়ার করা আছে নাল না নট নাল, কলামটা নট নাল, তখন এই ভ্যালুটাকে সে ইনসার্টে করতে দিবে না, মাইস্কুল এরর দিবে, বলবে তোমার এই ভ্যালুটা আমি ডাটাবেস টেবিলে রাখতে পারতেছি না, কারণ তোমার একটা কলাম বলা আছে নট নাল, তুমি ভ্যালু দেওয়া নাই, আমি নাল বসাইতে চেয়ে পারতেছি না। বুঝছেন ঘটনা? জি স্যার। সো এটা হচ্ছে নট নাল। তাহলে নট নাল কখন লিখবো? কোন একটা কলাম বরাবর যদি আমি মাস্ট কোনো না কোনো ভ্যালু দিতে হবে, মিনিংফুল ভ্যালু দিতে হবে। ইউজার চাইলে যদি এমটি যদি না রাখতে দিই, তাহলে আমি কি করবো? এই কলামটাকে নট নাল বলে দিব। নট নালের ইউজটা ক্লিয়ার তো? ওকে, সো তারপরে যেটা, সেটা হচ্ছে আরেকটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে ডিফল্ট। আচ্ছা, এগুলো যে শিখাচ্ছি ডেটা টাইপে, এগুলো একটু পরে ইউজ হবে, আমাদের কোডে ইউজ হবে। হ্যাঁ, এখন জাস্ট কোনটা কেন ইউজ করতে হয় মিনিং গুলো জেনে রাখেন, এখনই আমরা ইউজ করবো, একটু পরে ইউজ করবো। এরপরে যেটা, সেটা হচ্ছে ডিফল্ট। তাহলে মাইস্কুলে আমরা কিভাবে ডিফল্ট ভ্যালু, মানে ডিফল্টের কাজটা কি? ঠিক আগের মতো এটাই নিয়ে যাই, এই টেবিলটাই নিয়ে আসি। মনে করেন এই যে এই আগের মতো এই সেলটাতে ইউজার কোনো ডাটা দেয় নাই, তাহলে কোন একটা সেলে ডাটা না দিলে মাইস্কুল বাই ডিফল্ট কত বসায় দেয়? নাল বসায় দেয়। যে এমন হয় যে ইউজার যদি কোনো একটা সেলে ডাটা না দেয়, এমটি রাখে বা নাল থাকে, আপনি নাল রাখবেন না। আপনি চাচ্ছেন কোনো একটা ডাটা যদি ইউজার না দেয়, সেই জায়গায় আপনি একটা ডিফল্ট ভ্যালু বসাবেন। মনে করেন যে মনে করেন আপনি এখানে কোনো ডাটা না দিলে আপনি 3টা এক্স লিখতে চাচ্ছেন, 4টা এক্স বসা দিবেন। বোঝা যায়? তাহলে এটা কি ইউজার বসাইছে নাকি ইউজার দেয় নাই দেখে আপনি সিস্টেম লিখে দিবে? 4টা এক্স দেয় নাই বলে সিস্টেম লিখে দিবে, সিস্টেম লিখে দিবে অটোমেটিক। সিস্টেম এতদিন পর্যন্ত সিস্টেম লিখে দিত নাল, এখন নাল লিখে দিবে না। আমি চাচ্ছি নালের জায়গায় সিস্টেম আমাকে এরকম কিছু একটা লিখে দিবে। যদি এরকম করতে চান তাহলে বলে দিবেন, আপনি ওই কলামের পাশে বলে দিবেন ডিফল্ট। মনে করেন আপনি বলে দিচ্ছেন ডিফল্ট, তারপরে আপনি ভ্যালুটা লিখে দিচ্ছেন এরকম। যদি আপনি এটা বলে দেন, তাহলে কি হয়? ইউজার যদি কোনো একটা সেলে ভ্যালু না দেয়, তো ওই কলামটাকে যদি আপনি ডিফল্ট একটা ভ্যালু বলে দেন, তাহলে ওইখানে সে নাল না লিখে ডিফল্ট ভ্যালু লিখে দেয়। তারপর নালের জায়গায় ডিফল্টটা বসে যায়। এই হচ্ছে ডিফারেন্সটা। ক্লিয়ার? জি স্যার। সো ডিফল্টের কাজটা হচ্ছে ইউজার কোনো ডাটা না দিলে আপনি ডিফল্ট ডাটা বসা দিতে পারেন। এখানে কিছু এক্সাম্পল আছে। ডিফল্টের পরে 0 দিলে 0 লিখে দিবে। আপনি চাইলে ডিফল্টের পরে কারেন্ট টাইম স্ট্যাম্প এই লেখাটা যদি লিখে দেন, তাহলে সে কি করবে? যে এই বর্তমান আপনার সিস্টেমে, যেমন আমার ঘড়িতে আজকে 13 তারিখ মার্চ মাসের 10টা 10 বাজে, সে কি করবে? এই সময়টা বসা দিবে। কোনো একটা কলাম যদি ধরেন ডেট কলাম হয়, এটা মনে করেন যদি কোনো একটা ডেট কলাম হতো, তাহলে সে আজকের টাইমটা বসায় দেয় ডিফল্টে, এই জায়গায় সে আজকের টাইম লিখে দিবে। তাহলে সে ঠিক আছে। তো ডিফল্ট এরকম অনেক ইউজ আছে আর কি, আমি কয়েকটা এক্সাম্পল এখানে লিখে দিয়ে রাখছি। সেটা হচ্ছে ডিফল্ট। ডিফল্টের পরে যেটা জানতে হবে সেটা হচ্ছে ইউনিক।
তাহলে ইউনিকটা কখন লাগবে? তাহলে আবার আগের মতো আমি এটাকে কপি করে নিয়ে আসি। মনে করেন ইউজার এই টাইপের ডাটা স্টোর করে রাখছে, তাহলে একটু যদি খেয়াল করেন, মনে করেন কলাম 2 যেটা আছে সেই বরাবর একই ডাটা কি রিপিট হয়েছে দুইবার, অর্থাৎ মাল্টিপল টাইমস আসতে পারছে? এবিসি কয়বার আছে? জি স্যার, দুইবার। দুইবার আছে, অর্থাৎ একই ডাটা বাই ডিফল্ট রিপিট হতে পারে। আপনি যদি কিছু না বলে দেন এটা রিপিট অ্যালাউ করে, আপনার টেবিলে আপনি একই ডাটা বারবার রাখতে পারবেন। যদি এমন হয় যে আপনি চাচ্ছেন, ফর এক্সাম্পল এই কলামটা হচ্ছে মনে করেন ইউজারের ইউজার আইডি, এই কলামটা হচ্ছে ইউজার আইডি, আপনার সফটওয়্যারে লগ ইন করে ইউজার আইডিটা, তাহলে একই ইউজার আইডি দুজন লোক কি আপনি রাখতে দিবেন? না স্যার। না স্যার। তাহলে এবিসি কি দুইজন হতে পারবে নাকি কখনো রিপিট হতে পারবে না? কখনো রিপিট হতে পারবে কখনো না। রিপিট হতে পারবে না। তার মানে কোনো একটা ডাটা যদি অলরেডি থাকে, পরবর্তীতে ইউজার যদি ওই সেম ডাটাতে আবার ইনসার্ট করতে আসে, আপনি ইনসার্ট করতে দিবেন না এরর দিবেন, আটকে দিবেন? আটকাই দেব স্যার। আটকে দিতে হবে। তাহলে এই আটকে যে দিতে হবে তার জন্য আপনি কি করবেন, ওই কলামটার পাশে আপনি বলে দিবেন ইউনিক। ইউনিক ওয়ার্ডটা বলে দিলে সে ওই কলাম বরাবর একই ডাটাকে, মানে ডাটাগুলো ইউনিক হবে, রিপিটেশন আসবে না। রিপিটেশন যদি করতে চান আটকে দিবে। বুঝা যায় ইউনিকের কাজটা? জি স্যার। জি স্যার। যদি আপনি ইউনিক টার্মসটা না লেখেন তাহলে এই ডাটা এবিসি যদি আরেকবারও লেখেন তার কিছু যায় আসে না, সে ইউনিক কিনা চেক করবে না। আর আপনি যদি ইউনিক বলে দেন, সে আবার যখন আবার যখন এবিসি লিখতে যাবে দেখবে অলরেডি আছে, তখন আর না লিখে আপনাকে এরর দিবে, বলবে আমি এই ডাটা ইনসার্ট করতে পারবো না টেবিলে, কারণ তোমার ইউজার আইডি কলামটা ইউনিক হইতে হবে। ঠিক আছে, তোমার ডাটাটা তুমি একই ডাটা রিপিট করতেছো, তো আমি তোমাকে ডাটা ইনসার্ট করতে দিব না, কারণ ইউনিক হচ্ছে না। তাহলে বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। ওকে। সো তারপর হচ্ছে যে প্রাইমারি কি, আপনারা অলরেডি জানেন, আমরা অলরেডি প্রাইমারি কি কলাম ডিক্লেয়ার করা শিখে আসছি, রিলেশনাল স্কিমাতে অলরেডি দেখিয়ে আসছেন প্রাইমারি কি হচ্ছে, তাই না? প্রতিটা টেবিলে তো প্রাইমারি কি আছে, তাই না? তাহলে প্রাইমারি কি যদি ডিক্লেয়ার করতে চান কোনো কলামকে, তাহলে তার পাশে প্রাইমারি কি লিখে দিবেন। অলরেডি আপনারা রিলেশনাল স্কিমা দেখে আসছেন, আচ্ছা কেটে দিছি না, অলরেডি আপনার রিলেশনাল স্কিমা কি ফরেন কি দেখে আসছেন না, তাই তো? জি স্যার। এই যে ফরেন কি, তাই তো? তাহলে কোনো একটা টেবিলে যখন ফরেন কি গুলা থাকে, ফরেন কি গুলা রেফার করে কি আরেকটা টেবিলের প্রাইমারি কি কে, তাই না স্যার? জি স্যার। যে টেবিলের প্রাইমারি কি কে রেফার করে, যে ই1 তে যেমন রেফার ই1টাকে, এই জন্য ওই টেবিলটাকে বলি আমরা প্যারেন্ট টেবিল। আর ফরেন কিটা যে টেবিলে হয়ে যায় ওই টেবিলকে বলি আমরা চাইল্ড টেবিল। তাহলে এখানে এ আর বিটা ধার নেওয়া হয়েছে ই1 টেবিল থেকে, তাহলে ই1টা হচ্ছে প্যারেন্ট, ই3টা হচ্ছে চাইল্ড। মনে থাকবে টার্মসটা, প্যারেন্ট চাইল্ড? জি স্যার। আপনি তো ভুলে যান স্যার। একটু আরেকবার বলবেন প্যারেন্ট চাইল্ড স্যার। এই যে ফরেন কিটা যে টেবিল থেকে নিয়ে আসতেছেন, ফরেন কিটা কি ই1 থেকে আসতেছে না? জি স্যার। ই1টা হচ্ছে প্যারেন্ট টেবিল যেখান থেকে আসে, আর ইউজ করতেছেন ই3 তে ফরেন কি আকারে, তাহলে ই3টা হচ্ছে চাইল্ড টেবিল। ঠিক আছে স্যার? জি স্যার। ওকে। সো এই যে আমাদের তাহলে রিলেশনাল স্কিমা থেকে যখন আপনি ডাটাবেস টেবিল বানাবেন, আপনার ফরেন কি ডিক্লেয়ার করতে হয়, ওইটাই আর কি। এই যে ফরেন কি লিখে দিলে ফরেন কি ডিক্লেয়ার হয়ে যাবে, বুঝতে পারছি? ফরেন কি, ওকে। কোনো রেসপন্স নাই। জি স্যার। আপনি জি স্যার, বাকিরা পড়বো না স্যার? সিটি ডিক্লেয়ার করার পরে পড়বো নাকি? না স্যার, পড়বো স্যার। পড়বেন? আচ্ছা, এবার সর্বশেষ কনস্ট্যান্ট, তারপর আমরা কোডে চলে যাবো। ভাই এরপর আমরা কোডে জাম্প করবো। অটো ইনক্রিমেন্ট। অটো ইনক্রিমেন্ট জিনিসটা হচ্ছে এরকম, দেখেন আপনি চাচ্ছেন এই যে বিভিন্ন যে ডাটাগুলো ইনসার্ট করছেন সবগুলো একটা নাম্বারিং করবেন, 1 2 3 4, তারপরে ডাটা ইনসার্ট করলে আপনি 5 এরকম ডাটা আপনি এরকম নাম্বারিং করতে চান। তাহলে আপনি ম্যানুয়ালি 1 2 3 4 5, আজকে ধরুন 5 পর্যন্ত দিলেন, তারপর 3 দিন পরে ডাটা ইনসার্ট করতে গেলে জানতে হবে না কত পর্যন্ত আছে, 5 পর্যন্ত আছে, তাহলে এবার আমার 6 দিতে হবে। এটা কি? তাহলে আপনার প্রিভিয়াস হিস্ট্রিগুলো আগে দেখে আসতে হবে না এরপরে নাম্বারটা জানার জন্য, নাকি? ইয়েস স্যার। তাহলে এটা একটা ঝামেলা না? আপনি একটা সফটওয়্যার আজকে ইউজ করতেছেন, আবার 1 মাস পরে ইউজ করতে গেলে আপনার জানতে হবে যে নাম্বারটা কত হবে, আমি তো ভুলে গেলাম। স্বাভাবিক না এটা? তাহলে এইগুলো সফটওয়্যার যখন আপনি কোড করবেন, রিয়েল লাইফে তো আর এইগুলো এইভাবে কেউ মুখস্থ করে বসে থাকে না, তাই না? ডাটাবেস টেবিলে কয়টা ডাটা আছে ওইভাবে তো নাম্বার 1 করে বাড়বে, তাই না? তো এটা খুব কমপ্লেক্স প্রসেস। এই প্রসেসটাকে ইজি করার জন্য আমরা কি করতে পারি, কোনো একটা টেবিলের পাশে আপনি অটো ইনক্রিমেন্ট বলে দিতে পারেন।
আর যদি একবার কোনো একটা টেবিলকে, যেমন কলাম 1টা যেটা, এই কলাম 1 কলামটাকে আমি অটো ইনক্রিমেন্ট বলে দিলাম, অটো আন্ডারস্কোর ইনক্রিমেন্ট। আপনি যখন অটো ইনক্রিমেন্ট বলে দিবেন, সাজায় নি দিন শেষে তো কেন সৌন্দর্যই আসল। ও আচ্ছা, মুখস্থ করে ফেলছো, দেখছো অবস্থা। আচ্ছা ওকে, একটু সাজায় নিলাম। আপনি যদি কোনো একটা কলামকে অটো ইনক্রিমেন্ট বলে ফেলেন, তাহলে মজার জিনিস হচ্ছে কি জানেন, আপনার আর এই ডাটাগুলো দিতে হবে না। মনে করেন আপনি এই 5-এর পরে 6 আপনার জানা দরকার, আপনি ডাটা ইনসার্ট করার সময় আপনি এখানে নাল লিখে ইনসার্ট করবেন। আপনি লিখবেন নাল পিকিউআর, আপনি এটা ইনসার্ট করবেন। আপনি নাল লিখে ইনসার্ট করবেন। আপনি যদি কোনো একটা কলামের পাশে অটো ইনক্রিমেন্ট বলে দেন, আপনি যখন ওই যে কলামটা অটো ইনক্রিমেন্ট, ওই কলামে আপনি নাল ইনসার্ট করবেন। ওই কলামে আপনি নাল দিলে সে কি করে, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম নিজে নিজে প্রিভিয়াস হিস্ট্রি দেখে আপনাকে নালটাকে 6 দ্বারা রিপ্লেস করে দিবেন। জোস না? আপনি ডাটা লিখবেন কি, আপনি 6 লিখবেন না নাল লিখবেন? নাল। আপনি নাল ইনসার্ট করবেন আর খালি বলে দিবেন ওই কলামটা অটো ইনক্রিমেন্ট, সে নিজে নিজে নালটাকে রিপ্লেস করে ফেলবে 6 দ্বারা। তাহলে আপনি দিচ্ছেন নাল, কিন্তু রিপ্লেস করে দিবে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো অটো ইনক্রিমেন্টটা ক্লিয়ার? এটা কেন ইউজ করব আমরা? জি স্যার। সে বাই ডিফল্ট আর সবসময় 1 করে বাড়াবে, 2ও না 3ও না, 6-এর পরে সে 7 করবে, 7-এর পরে 8 করবে, 6-এর পরে 10 করবে না, এমন হবে না। ঠিক আছে স্যার, অটো ইনক্রিমেন্ট করার পরে মাঝখান থেকে যদি একটা ভ্যালু ডিলিট করে দেওয়া হয়, তারপরে না না, সে ওইটা ডিলিটই থাকবে। যখন আপনি এটা ডিলিট করে দিচ্ছেন 3 ডিলিট থাকবে, কিছু সমস্যা নেই। এরপরে ইনসার্ট 7ই হবে। ঠিক আছে? ইভেন আপনি মনে করেন আপনি এইগুলো ডিলিট করে দিচ্ছেন, কিন্তু একবার না একবার তো 6 হয়েছিল, সিস্টেম হয়েছিল না কোনো না কোনো একবার, তারপর ইনসার্ট করলে 7ই হবে। এমন না যে 3 থেকে শুরু হবে। আপনি মাঝখানে সব ডিলিট করে দিচ্ছেন, 2 পর্যন্ত আছে, তাহলে এরপর 3 হবে এমন না। আপনি যেহেতু অলরেডি ডাটা কোনো না কোনো এক সময় ছিল, ডাটা কোনো না কোনো এক সময় যেহেতু ছিল, তার কাজে আপনি এগুলো যদি ডিলিটও করে দেন, এমন না যে 3 থেকে শুরু হবে, সে 7 থেকেই শুরু করবে। স্যার, নাম না দিয়ে ওই জায়গায় যদি কোনো একটা ভ্যালু দিই, তাহলে কি সেখান থেকে শুরু হবে নাকি? আপনি যদি কোনো একটা ভ্যালু দেন তাহলে এরর আসতে পারে, আমি শিওর না, আপনি একটু দিয়ে দেখেন। আচ্ছা, যদি কিছু না দেই তাহলে কি এরর দিবে? কিছু না দিলে হ্যাঁ, কিছু না দিলে সে নিজে বসায় দিবে, সমস্যা নেই। কিছু না দিলে এরর দেয় না স্যার? না, কিছু না দিলে সে নিজে যে ক্যালকুলেট করে ফেলবে, কিছু না দিলে। ঠিক আছে? কিছু না দিলেও ক্যালকুলেট করে ফেলবে। নরমালি নাল দিলেও চলে, অথবা 0 বসাইলেও চলে, 0 বসাইলেও সে ক্যালকুলেট করে ফেলে। অনেক ওয়ে আছে আর কি, আমি আপনাদের এত পড়াচ্ছি না, আমি শুধু একটা ওয়ে শিখেছি। আপনি নাল দিবেন, সে ভ্যালু বসায় দিবে। আরো আছে এখানে, এই যে লেখা আছে পড়ে নিন, যে নালটা হচ্ছে রিকমেন্ডেড, অর্থাৎ ডকুমেন্টেশন, অর্থাৎ যারা মাইস্কুয়েল ল্যাঙ্গুয়েজটা বানিয়েছেন তারা বলছে তো আপনারা নাল ইউজ করুন, তারাও বলছে 0 ইউজ করলেও চলে, কিন্তু তারা বলতেছে নালটা হচ্ছে রিকমেন্ডেড, তারা আমাদেরকে সাজেস্ট করছে নাল ইউজ করতে, এই জন্য আমি রিকমেন্ডেডটা আপনাকে বলছি ইউজ করার জন্য। বুঝছেন ঘটনা? জি স্যার। মাল্টিপল ওয়ে থাকে, এত কিছু না, আমরা জাস্ট বেসটা আমরা খালি ইউজ করবো, আর কিছু না। তো এই হচ্ছে জিনিস। তাহলে এবার হচ্ছে আমরা কোডে চলে যাই, কিভাবে ডাটাবেস ক্রিয়েট করে, যে ডাটাবেস ক্রিয়েট করে যেভাবে ক্রিয়েট ডাটাবেস, এটা থার্ড ব্র্যাকেটে লেখা এই কোডটা। তাহলে কি অলওয়েজ ইউজ করবো নাকি প্রয়োজনে ইউজ করবো? প্রয়োজনে। তাহলে ক্রিয়েট ডাটাবেস দিয়ে ডাটাবেসের নাম লিখে ডাটাবেস ক্রিয়েট হয়ে যায়। সো এই যে সফটওয়্যারটা কই যেন, জ্যাম্পে, জাস্ট কিছু একটা দেখায় আর কি। এগুলো আপনারা অলরেডি যারা ল্যাব করে ফেলছে তারা জানে, যারা ল্যাব করেনি তারা জানে না। সো দেখেন, 1 লাইন কোড লিখতে তো আর কষ্ট লাগে না। আমরা কিভাবে ডাটাবেস ক্রিয়েট করব, আপনারা জাস্ট লিখবেন ক্রিয়েট ডাটাবেস। আপনারা যখন ফিজিক্যাল ক্লাস হতো এগুলো বোর্ডে লিখে লিখে পড়া হতো, সফটওয়্যার দেখানো হতো না, এই সফটওয়্যারটি দেখানো হতো ল্যাবে। তো এখন যদি অনলাইন ক্লাস হচ্ছে আর কি, ওই ল্যাবের সফটওয়্যার দিয়ে আসলে আপনাদেরকে পড়াচ্ছে আর কি। বুঝছেন? জি স্যার। তো ডাটাবেস ক্রিয়েট করার জন্য আপনি ক্রিয়েট ডাটাবেস, তারপরে ডাটাবেসের নাম দিয়ে দিতে পারেন। তাহলে ক্রিয়েট ডাটাবেসের পরে দুইটা ওয়ে, একটা হচ্ছে ইফ নট এক্সিস্ট লেখা যায়, না লিখলেও চলে। দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে এরকম, যে আপনি ক্রিয়েট ডাটাবেসের পর যখন ডাটাবেসের নামটা লিখবেন, মনে করেন এরকম দিলেন, যদি অলরেডি যদি ওই নামের একটা ডাটাবেস, এটা এখানে আমার এখানে বাম দিকে অনেকগুলো ডাটাবেস ক্রিয়েট হয়ে আছে, যদি অলরেডি ওই নামে একটা ডাটাবেস ক্রিয়েট হয়ে মানে সফটওয়্যারে থাকে, তাহলে এরর আসবে। তাহলে মাইডিবি অলরেডি আছে, তো দেখে আসি। আচ্ছা, অলরেডি আছে, আমার একটা নাম দিই, যেমন ল্যাব ডিবি। তাহলে ক্রিয়েট ডাটাবেস, আমি একটা ডাটাবেসের নাম দিলাম ল্যাব ডিবি, তাহলে অলরেডি ওই নামে একটা ডাটাবেস আছে, তাহলে ক্রিয়েট হবে না এরর আসবে? এরর আসবে স্যার। এরর আসবে। তাহলে আমি যখন এটাকে রান দিলাম, দেখেন যে এরর,
আর আপনি যদি এমন চান যে এই এররটা শো হবে না, তো অলরেডি ওই নামে ডাটাবেস থাকলে ডাটাবেস তো ক্রিয়েট হচ্ছেই না, প্লাস আপনি এররটা যদি না দেখতে চান তাহলে আপনি লিখবেন ইফ নট এক্সিস্ট। ঠিক আছে, ইফ নট এক্সিস্ট থাকলে এররটা আসবে না। তাহলে দেখেন আমি তাহলে এটাকে এডিট করি, ক্রিয়েট ডাটাবেস ইফ নট এক্সিস্ট। যদি এক্সিস্ট না করে তাহলে তুমি ডাটাবেস বানাবা, নাহলে বানাবা না। তাহলে এই ল্যাবডিবি নামে ডাটাবেসে যদি এক্সিস্ট না করে তাহলে এখানে কি অলরেডি এক্সিস্ট করে, তাহলে সেই ডাটাবেস তো বানাবেই না প্রথম কথা। 2 নম্বর কথা হচ্ছে এররও দিবেন আপনাকে, ইফ নট এক্সিস্ট লিখলে এররটা শো হয় না। তাহলে এররটাকে বাদ দেওয়ার জন্য আপনার ইফ নট এক্সিস্ট টার্মসটা ইউজ করতে হবে। আর ইফ নট এক্সিস্টটা যদি বাদ দিয়ে দেন তাহলে এরর শো হবে। যদি অলরেডি ওই নামে ডাটাবেস থাকে ডাটাবেস তো বানাবেই না, প্লাস আপনাকে একটা এরর দিবে। কথা বোঝা যায় ইফ নট এক্সিস্টের ইউজটা? জি স্যার। ইফ নট এক্সিস্ট ইউজ করলে আপনার এররটাকে আপনি স্কিপ করতে পারেন। এবার দেখেন ওই নামে ডাটাবেস হবে না, এরর হচ্ছে না, কিন্তু আপনাকে একটা ওয়ার্নিং দিচ্ছে। কি একটা ওয়ার্নিং দিচ্ছে? বলতেছে ডাটাবেসটা সে বানাইতে পারে নাই, কারণ কি ডাটাবেসটা অলরেডি এক্সিস্ট করে। সে ওয়ার্নিং দিয়ে দিচ্ছে কিন্তু এরর দিচ্ছে না। সো আপনার কোড লেখার সময় সফটওয়্যারে যদি এরর যদি আপনি স্কিপ করতে চান, এররটা যদি রিসিভ না করতে চান, তাহলে ইফ নট এক্সিস্ট টার্মসটা ইউজ করবেন। সো ডাটাবেস কেমনে ক্রিয়েট করে ক্লিয়ার? জি স্যার। তাহলে এখন বানাই একটা থিওরি ডিবি দিই, ল্যাব ডিবি তো থিওরি ডিবি। তাহলে ক্রিয়েট ডাটাবেস, একটা ডাটাবেস বানাও, যদি এক্সিস্ট না করে এই নামে যদি ডাটাবেস এক্সিস্ট না করে বানাও। তাহলে এবার যদি রান করে দেখবেন বাম দিকে এই নামে একটা ডাটাবেস ক্রিয়েট হবে। এই নামে আমার ডাটাবেস নাই, বাম দিকে দিব, রান দিব, দিলাম। ওকে, তাহলে বাম দিকে দেখেন এই যে দেখেন থিওরি ডিবি ডাটাবেস বানানো হয়ে গেছে। ক্লিয়ার? ডাটাবেস বানাতে পারি? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে প্রথমটা হচ্ছে কিভাবে ডাটাবেস ক্রিয়েট করে, তারপর 2 নম্বর হচ্ছে কিভাবে ডাটাবেস ডিলিট করে। ডিলিট করার জন্য হচ্ছে ড্রপ ডাটাবেস, ডাটাবেসের নাম এটা লিখতে ডাটাবেস ডিলিট হয়ে যাবে। আর ইফ এক্সিস্টটাও লিখতে পারেন, এটা ইউজটা একটু পরে দেখাচ্ছে আগের মতো। তাহলে এখানে চলে আসি। তাহলে এবার হচ্ছে আমরা ডাটাবেস ডিলিট করব। তাহলে ডাটাবেস ডিলিট করার জন্য কোডটা হচ্ছে ড্রপ ডাটাবেস। এগুলো সব কাগজে কলমে লিখতে হবে পরীক্ষায়, খাতার মধ্যে। সো এই জন্য আর কি আপনারা প্র্যাকটিস করেন, নাহলে একদম সেই লেভেলে ধরা খাবেন। নর্মালি গতবার আগের বার ডাটাবেস থিওরি নিয়েছিলাম, তো স্টুডেন্টরা বলছে স্যার কোডটা খাতায় লেখাটা খুব একটা মানে খুবই বোরিং একটা কাজ, যদি বাসায় প্র্যাকটিস না যারা করে নাই, বাসায় কাগজে কলমে লিখে প্র্যাকটিস করে নাই, তারা একদম বিপদে পড়ে গেছে পরে পরীক্ষার হলে, শেষ করতে পারে না। ঠিক আছে, এই জন্য আর কি টাইপ করার চেয়ে থিওরির জন্য বাসায় খাতায় লিখে লিখে কাজ করার ট্রাই করবেন। ওকে, তাই যাই হোক, তাহলে কিভাবে ডাটাবেস ডিলিট করবো? তাহলে অলরেডি আমরা একটা ডাটাবেস বানাইছি কি থিওরি ডিবি। আচ্ছা, মনে করেন আমি একটা ডাটাবেস ডিলিট করতে চাচ্ছি এরকম থিওরি ডিবি 1, এই নামে কি ডাটাবেস আছে? না স্যার। তাহলে এই ড্রপ ডাটাবেস দিয়ে ডাটাবেস নাম লিখলে আপনি এমন একটা ডাটাবেস ডিলিট করতে চাচ্ছেন যে ডাটাবেস নাই, তাহলে সে আপনাকে এরর দিবে। আর যদি আপনি এই এররটা না পাইতে চান তাহলে আপনি লিখতে হবে ড্রপ ডাটাবেস ইফ এক্সিস্ট। যদি এক্সিস্ট করে ড্রপ করো, না হলে এরর দেওয়ার কোনো দরকার নেই। তাহলে এই ইফ এর যে অংশটা, এই অংশটা আমরা লিখি কি এরর দেখানোর জন্য নাকি এররটাকে হাইড করার জন্য? এই অংশটা লিখি মাঝখানে হাইড করার জন্য, মনে থাকবে টার্মসটা? ওকে, তাহলে ড্রপ ডাটাবেস ইফ এক্সিস্ট তারপরে থিওরি ডিবি 1। তাহলে এবার সে রান করলাম, সে এরর দিবে না, ওয়ার্নিং এ বলবে আসলে আমি ড্রপই করতে পারিনি কারণ তোমার ডাটাবেস নাই, কিন্তু এটা কোনো এরর না। বুঝছেন ঘটনা? তাহলে এবার একটা রিয়েল ডাটাবেসের নাম দিয়ে আমরা একটা করি, ড্রপ করার ট্রাই করি। তাহলে আমরা এই মাত্র যেটা বানালাম থিওরি ডিবিটা, এই ডাটাবেসটাকে এবার আমরা ডিলিট করি, ড্রপ করব। তাহলে ড্রপ ডাটাবেস থিওরি ডিবি। আচ্ছা, এররটা আমরা অলওয়েজ স্কিপ করার জন্য চাই, এজন্য আমরা ইফ এক্সিস্ট লেখাটা ভালো প্র্যাকটিস। ড্রপ ডাটাবেস ইফ এক্সিস্ট, যদি এক্সিস্ট করে ড্রপ কর থিওরি ডিবি। তাহলে বাম পাশে যে ডাটাবেসটা দেখা যাচ্ছে এটা থাকবে না ডিলিট হয়ে যাবে? এখন ডিলিট হয়ে যাবে। ডিলিট হয়ে যাবে। তাহলে দিলাম রান। ওকে, বাম পাশে আছে না? নাই, নাই হয়ে গেছে, দেখেন নিচে ছিল, নাই হয়ে গেছে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তাহলে দুইটা মাইস্কেল কোড দেখে ফেললেন কিভাবে ডাটাবেস ক্রিয়েট করে। আপনারা আবারও বারবার বলতেছি, আপনারা পরীক্ষার খাতায় মিডের খাতায় এই থার্ড ব্র্যাকেটটা যদি দেখছি আপনাদের খবর আছে, আপনারা কোড লেখার সময় এই থার্ড ব্র্যাকেটটা লেখেন। থার্ড ব্র্যাকেট কি কোডের অংশ না অপশনাল বোঝাচ্ছি আমি থার্ড ব্র্যাকেট দ্বারা? অপশনাল। আবারও বারবার বলতেছি, আপনারা থার্ড ব্র্যাকেট দিয়ে আপনারা লেখেন, প্রতি ক্লাসে পাওয়াই যায়, এতবার বলে দিই, তাও আপনারা আমি এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতেছি, না আমি বুঝাবো কেমনে যে এটা অপশনাল অংশ, প্রয়োজন ইউজ করবে নাহলে করবে, এটা বোঝানোর জন্য থার্ড ব্র্যাকেট দিচ্ছি, তাও আপনারা থার্ড ব্র্যাকেট ইউজ করে ফেলেন। আচ্ছা, সো 10:25 বাজে, আজকে যাবো না আমরা। নেক্সট দিন কিভাবে ডাটাবেসের মধ্যে টেবিল ক্রিয়েট করে, টেবিল ক্রিয়েটে যাবো, কোডে চলে যাবো ডিরেক্ট নেক্সট দিন। যাক, আজকে মাত্র কি দেখলাম, আজকে আমরা কিছু প্রিলিমিনারি জিনিস দেখলাম, যে মাইস্কুলের ডাটা টাইপ গুলো দেখলাম, কি কি ডাটা টাইপ বাজারে আছে।
আর কি কি কন্ডিশন ইউজ করা যায়, যে কন্ডিশনগুলো ইউজ করে আমরা আমাদের জীবনটাকে কি করে ফেলতে পারি, সহজ করে ফেলতে পারি, তাই তো? আচ্ছা, এগুলো দেখবেন নেক্সট দিন, এগুলোর ইউজ দেখবেন। আজকে আমরা জাস্ট দুইটা, কিভাবে ডাটাবেস ক্রিয়েট করে দেখলাম আর কিভাবে ডাটাবেসকে ডিলিট করে সেটা আমরা দেখলাম। কোনো কোশ্চেন আছে আজকের এতটুকু পর্যন্ত লেকচারে? না স্যার। না স্যার, কোনো কোশ্চেন নাই। ওকে, তো এটা আর কি। নরমালি হচ্ছে আপনাদের অনেকেই বলতেছেন ডাটাবেস ল্যাব নেন না, আপনারা একটা কোর্স ল্যাব ছাড়া কেন নেন বলেন তো? আপনাদের এই বুদ্ধিগুলো কে দেয়? আপনাদের অ্যাডভাইজার কে? স্যার অ্যাডভাইজারের জন্য না, মেইনলি স্যার হচ্ছে একটু পিসি নিয়ে ঝামেলা হয়ে গেছিল তো এর জন্য। তো নেক্সট থিওরিটা নিলেন কেন? থিওরিটা পরে নিতেন, অন্য কোর্স নিতেন। স্যার তাহলে হচ্ছে ক্রেডিট কম হয়ে যাচ্ছে, কারণ স্যার আমি কোনোটারই ল্যাব নিতে পারতেছি না। তো স্যার এখন ক্রেডিট কম হলে আবার ওয়েব না। তো সমস্যা কি? এক সেমিস্টার পর বেশি নিয়ে পাস করবেন, সমস্যা কি? স্যার 7 বছর লাগবে। অনেক বড় সমস্যা এটা। তো কি সমস্যা? আমরা বইয়ের থেকে যে 7 বছরে পাস করছি না, চাকরি পাইছি না, যে ইউএ আমাকে চাকরি দিচ্ছে না, চাকরি করতেছি তো। স্যার আপনারা তো বইয়ের থেকে করছেন। তো ইউনিভার্সিটি আমাদের তো কেউ চিনে 10 বছর করলেও সমস্যা নেই। ঢাকার বাইরে গেলে আর কেউ চিনে না। না চিনবে। ইউএ এখন অনেক স্টুডেন্ট অনেক ভালো ভালো জায়গায় যাচ্ছে। স্যার ইউনিভার্সিটিটা তো অনেক ম্যাটার করে। স্যার আপনি তো বুয়েট থেকে পড়ছেন, মাশাআল্লাহ। কম্পিউটার সায়েন্সের জন্য ইউনিভার্সিটি ম্যাটার করে না। কম্পিউটার সায়েন্সের জন্য ওই মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি থেকে পুরো গুগলে জব পাইছে, ঠিক আছে? এই যে আচ্ছা, মজার জিনিস, গতকালকে আমার ফ্রেন্ড গুগলে জব পাইছে। সে আমাদের ব্যাচে, কিন্তু ও ইলেকট্রিক্যালের ছিল। ও পুরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করছে পুরো বুয়েট লাইফে, কিন্তু সে কোনোদিন ইলেকট্রিক্যালের কিছু করে নাই। ও আজীবন কন্টেস্ট করছে, সিএসসি কোড করছে। ও গতকালকে আমরা একসাথে সিঙ্গাপুরে একসাথে জব করছি, ও গতকাল রাতে গুগল থেকে জব অফার পেয়েছে। খুব ভালো লাগছে। আমার রুমমেট ছিল সিঙ্গাপুরে, আমরা একই রুমে ছিলাম, হোয়াটএভার। খুবই জোস জিনিস আর কি। মানে ও আমাদের বইয়ের থেকে, আমরা সিএসসি থেকে আমরা কন্টেস্ট করতাম না, ও ইলেকট্রিক্যাল থেকে কন্টেস্ট করতো। ও আইসিপিসি তে বাংলাদেশের হয়ে ওর টিমটা গেছিল, কন্টেস্ট করছিল আমাদের সবাইকার আর কি। করছে ইন্টারন্যাশনাল এসিএম আইসিপিসি কন্টেস্টে ছিল আর কি ওর টিম। ও মোটামুটি 3 বার মনে হয় এসিএম এ অ্যাটেন্ড করছে। ও এত ভালো কোডার ছিল আর কি, কন্টেস্ট কোডার ইলেকট্রিক্যালের। কিন্তু এবার চিন্তা করেন, ঠিক আছে? সো কম্পিউটার সায়েন্সের জন্য এমন না যে কম্পিউটার সায়েন্সের জন্য ইউনিভার্সিটি ম্যাটার করে, আপনার এফোর্ট ম্যাটার করে। আপনি কতটুকু জানেন? আমার যে ও ইলেকট্রিক্যাল, আমরা বইতে থাকতে মানে ওকে বলতাম এই পোলাটা কি ইলেকট্রিক্যালে পড়া, ও সিএসসি পড়া। মানে ওর কারণে আমাদের সিএসসি থেকে, আমার আরেকটা ফ্রেন্ড আছে সিএসসি, ও গুগলে জব করে এখন। সো ওই ওর টিমটা আর কি এসিএম এ যেতে পারে, একটা ইউনিভার্সিটি থেকে একটা টিম যেতে পারে। এটা জানেন তো? এটা জানেন? একটা ইউনিভার্সিটি থেকে একটা টিম অ্যাটেন্ড করতে পারে ইন্টারন্যাশনাল এসএম আইসিপিসি তে। তো ওই ওর ইলেকট্রিক্যাল মানে ওর টিমের জন্য আমার ফ্রেন্ডদের টিম যেতে পারে। তখন আমরা বলতেছি ওর কারণে আমাদের সেকশনের টিমটা যেতে পারলো না। যাই হোক আর কি। তো ও গতকালকে গুগলে জব অফার পাইছে, গতকাল রাতে। ফেসবুক তো গরম হয়ে গেছে দেখলাম, এই আর কি। ও আর কি মানে আমরা একসাথে ছিলাম সিঙ্গাপুরে, আমরা একসাথে জব করছি, ইন্টার্নশিপ করছিলাম। ভালো আর কি, মোটামুটি খুশির খবর। এই জন্য আর কি, যে আপনারা যে বলতেছেন যে ইউনিভার্সিটি ম্যাটার করে, কম্পিউটার সায়েন্সের জন্য ইউনিভার্সিটি ম্যাটার করে না। কম্পিউটার সায়েন্সের জন্য আপনি যেখান থেকে পড়েন, ওই যে মাওলানা ভাসানী থেকেও যদি পড়েন, মানে আমি ছোট করতেছি না ইউনিভার্সিটিকে, মানে বলতেছি আর কি, আপনি লো র্যাঙ্ক থেকেও যদি পড়েন, এটা কোনো ম্যাটার করে না। কম্পিউটার সায়েন্সে আপনি যদি খুব এফোর্ট নেন, নিজে যদি চেষ্টা করেন, আপনি খুব ভালো জায়গায় যেতে পারবেন, এটা আর কি। ঠিক আছে? যে আপনারা এখন এই হীনমন্যতা বোধ করতেছেন ইউআই থেকে পড়ি, এটা কোনো কথা নাকি? এই যে গত পরশুদিন ইউআই এর মাস্টার্সের স্টুডেন্ট অ্যামাজনে জব পাইছে, গত পরশুদিন। আপনারা জানেন? জানা ইউআই থেকে মনে হয় এখনো পোস্ট করে নাই, ফেসবুকে দেখবেন করবে। গত পরশুদিন জানলাম ইউআই মাস্টার্সের এক স্টুডেন্ট যে অ্যামাজনে জব পাইছে। তো ইউআই কি? ইউআই সমস্যা কি? বুঝতে পারছেন? নিজে আসলে মেন কথা নিজে পড়তে হয়। কারণ আপনারা হচ্ছে যে নিজেরা পরিশ্রম করেন না। আপনাদেরকে যে এই যে এত কিছু পড়াচ্ছি না, আমাদের বইতে আমাদের এগুলো কিছু পড়ায় নাই আমাদের ফ্যাকাল্টি। এই আপনার ডায়াগ্রাম ডিজাইন শিখেছি, কিছু পড়ায় নাই। এটা হচ্ছে পার্থক্য। পাবলিকে ফ্যাকাল্টিটা কিছু পড়ায় না, তারা টপিক গুলো বলে দেয়, আমরা নিজেরা পড়ে নিই। মানে আমরা হচ্ছে যে নিজে সেলফ বিল্ড আপ হয় পাবলিকে, আর আপনাদের প্রাইভেটও সেলফ বিল্ড আপ হয়। কিন্তু আমরা আসলে ফ্যাকাল্টিরা অনেক কিছু আসলে মানে একদম পড়াই দিই। কারণ হচ্ছে স্টুডেন্ট মেজরিটি ক্লাস স্টুডেন্ট উইক থাকে। উইক বলতে ধরতে কষ্ট হয়, টাইম লাগে, স্লো হয়। এই হচ্ছে ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নেই। বোঝা যাচ্ছে? আপনাদের সাথে পাবলিকের স্টুডেন্টের এই জায়গাটাতে একটু ডিফারেন্স, তাও সবাই না, অল্প কিছু। যে আপনারা হচ্ছে যে সেলফ লার্নিংটা আপনাদের একটু কম, আপনাদেরকে একটু পড়ায় দিতে হয়, আর পাবলিকে একটু পড়াইতে কম হয়, তারা নিজেরা শিখে না। এই হচ্ছে ডিফারেন্স, আর কিছু নেই। হ্যালো, কথা বুঝছেন? শুনছেন কিছু? জি স্যার। জি স্যার।
ওকে, এটাই আর কি। এখন স্টুডেন্ট আছেন, জীবনে অনেক টাইম আছে, ভালো ভালো কাজ করেন, ভালো ভালো প্রজেক্ট করেন ইউনিভার্সিটি লাইফে। প্রোগ্রামিং এ মেন কথা হচ্ছে অ্যালগরিদম, ডাটা স্ট্রাকচার অ্যালগরিদমে বস হইতে হবে ভালো কোম্পানিতে জব পাওয়ার জন্য। ডাটা স্ট্রাকচার অ্যালগরিদমে বস হয়ে যান, আর কিছু লাগবে না। এমনি ভালো কটা প্রজেক্ট করেন আর ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম ভালো করে পারেন, এমনি ভালো ভালো কোম্পানি ডেকে নিয়ে যাবে। যে আগে ডাটা টেস্টটা নিয়ে নিন। তাহলে এবার চিন্তা করেন, একজন একজন লোক ইলেকট্রিক্যালে পড়ে গুগলে জব অফার পাইছে, তাহলে এবার চিন্তা করেন নিজের পরিশ্রম করলে আর কিছু লাগে? স্যার রেকর্ডিংটা অফ করে দেন স্যার।